ভাই তুই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে, তাহলে তুই নিজের কাজ খুঁজে পাচ্ছিস না, তার মানে তুই ডিজিটাল মার্কেটিং কিছু জানিস না। যে কেউ যদি চায় যে দুনিয়া একটা টাকা খরচ না করে তিনি হচ্ছেন যে ফেসবুক মার্কেটিংয়ে বা এই জায়গাটায় ফুললি এস্টাবলিশ তার জন্য টোটালটাও ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার কোম্পানিতে জব করতে চাই, তো আমার সেক্ষেত্রে কোন বিষয়গুলো নলেজ থাকতে হবে? যে গুগল তার অ্যাড কিভাবে চালাইতে হবে সেইটা নিয়ে সে কন্টেন্ট তৈরি করছে, তার থেকে বেস্ট কন্টেন্ট আর কেউ বানাইতে পারবে। ফেসবুক মার্কেটিংটাকে যে নিজের প্রফেশনাল হিসেবে নিতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশের জব মার্কেটে সেটার ভ্যালু কেমন আছে? বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে স্কিল লোকের বড় অভাব। সেটা হচ্ছে যে অ্যাড রান করানোর লোকের চাইতে ডলার সেল করার লোক বেশি। তানভীর ভাই, ওয়েলকাম টু দ্য মাসুদ শো। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অলমোস্ট 1 বছরের বেশি টাইম হয়েছে পডকাস্ট আবার শুরু করছি। কংগ্রাচুলেশন অন ইয়ার নিউজ জার্নি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি 1-1.5 বছর অনেক কারণেই শুরু করতে পারি নাই, আবার নতুন করে শুরু করলাম এবং অনেক প্ল্যান করেই এখন সামনে এগোনোর প্ল্যান। সো প্রথমে আপনার সম্পর্কে একটু যদি শর্ট করে বলেন। আচ্ছা, আমি মূলত ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, স্পেশালি সেলস গ্রোথ অ্যান্ড সেলস স্কেলেবিলিটি থ্রু প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। এইটা হচ্ছে যে আমার কোর এক্সপার্টাইজ এবং প্র্যাকটিসের জায়গা। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং বলতে আমরা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড বা টিকটক অ্যাড এই অ্যাডভার্টাইজমেন্ট মেথডগুলোকে বুঝে থাকি। আর আমার জার্নি মূলত শুরু হয় একেবারে রাস্তা থেকে মানে হচ্ছে যে মার্কেটিং এজেন্সিতে জব দিয়ে আমার শুরু হয়। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি ফুল টাইম জব করি আর কি। তো তখন হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে গিয়ে, কর্পোরেটে গিয়ে বা হচ্ছে যে বিভিন্ন শোরুমে গিয়ে, বিভিন্ন এন্টারপ্রেনারদের কাছে গিয়ে আমরা হচ্ছে যে প্রপোজ করতাম যে আমরা আপনার অ্যাড বানিয়ে দেব, আপনার পত্রিকায় অ্যাড দিয়ে দিব, আপনার টিভি চ্যানেলে অ্যাড দিয়ে দিব, অথবা আপনার লিফলেট ডিজাইন করে দেব। সেখান থেকে মূলত আমার জার্নি শুরু হয়। তারপর আমি উঠে আসি হচ্ছে টিভি মিডিয়া বাইংয়ে। বিভিন্ন টিভি চ্যানেলে ব্র্যান্ডগুলোর যে হচ্ছে যে অ্যাডগুলো যেত, সেই অ্যাডগুলো নিয়ে কাজ করতাম। আর কিন্তু এরপরে আবার হচ্ছে যে রাতের বেলা নিজের মতো করে ফ্রিল্যান্সিং করতাম। ঠিক আছে, এই ডুয়েল জার্নি করছি আর কি। পরবর্তীতে এই দুইটা থেকে হচ্ছে যে চলে আসলাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মার্কেটিংয়ে। কারণ হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে বা সফটওয়্যার সেক্টরে সফটওয়্যারও বোঝে, মার্কেটিংও বোঝে, এইরকম লোক ওই সময়টায় খুব রেয়ার ছিল। এখনও যে অনেক অ্যাভেলেবেল তা না, কিন্তু অনেকেই আছেন, ভালো করছেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মার্কেটিং থেকে এই ধীরে ধীরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড এগুলোতে শুরু করি এবং মোটামুটি লাস্ট 2010-12 থেকে হচ্ছে যে ফুললি হচ্ছে যে কনসেন্ট্রেটেড অন ডিজিটাল মার্কেটিং, স্পেশালি ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজিং। আমার কোর কাজটা হচ্ছে যে বিক্রি করে দেওয়া। আপনার প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, আমি হচ্ছে যে শুধু একটা জিনিসই বুঝি, এটাকে কি করে হচ্ছে যে আমি বিক্রি করতে পারবো, বিক্রি বাড়াইতে পারবো এবং বিক্রি আরও বেশি বাড়াইতে পারবো। দ্যাটস মাই জব অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি আমরা আজকে মেইনলি ফেসবুক মার্কেটিং কিংবা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আলোচনা করব। তো ফেসবুক মার্কেটিং তো অ্যাকচুয়ালি 2 প্রকার, ফ্রি মার্কেটিং প্লাস পেইড মার্কেটিং। সো ফ্রি মার্কেটিংয়ের তো মেইন ফ্যাক্ট হচ্ছে কন্টেন্ট এবং আদার্স অনেক ফ্যাক্ট আছে। সো আজকে আমরা ফ্রি মার্কেটিং নিয়ে আলোচনা করব না, এটা পরবর্তীতে অন্য কোনো পডকাস্টে আলোচনা করব এবং ওটাও অনেক বড় একটা পার্ট। আজকে আমরা মেইনলি পেইড মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আলোচনা করব, যেহেতু আপনি এইটাতে এক্সপার্ট। সো এই বিষয়টা নিয়ে আমরা আরও ডিটেলসে কথা বলবো। সো আগে প্রথমে ফেসবুক পেইড মার্কেটিংয়ের বেসিকটা সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ার করেন। মানে পেইড মার্কেটিং বলেন, অর্গানিক মার্কেটিং বলেন, দুইটাই আসলে ওই যে একই রুটের, মানে নজরুল ইসলামের ভাষায় মোরা একই বৃন্তের দুটি কুসুম আর কি। ঠিক আছে, তো দুইটারই রুট কিন্তু হচ্ছে যে দিন শেষে কন্টেন্ট। কিন্তু আমরা যারা পেইড মার্কেটিংয়ে যাই, আমাদের একটা বেসিক জায়গাটা হচ্ছে যে খুব ক্লারিফাই থাকা দরকার যে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া। আমরা যারা এন্টারপ্রেনার আছি বা মার্কেটার আছি বা যারা অ্যাডভার্টাইজার আছি,
আমাদের কিন্তু একটা মানে রং মাইন্ডসেট আছে যে ফেসবুকে আমি অ্যাড দেবো, সেল করব। হ্যাঁ, এটা আমার টার্গেট। কিন্তু এর আগেও কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনিও ফেসবুক ইউজ করেন, আমিও ফেসবুক ইউজ করি, দুইজনেই কিন্তু ইউজার আমরা। তো আমরা ফেসবুকে গিয়ে আসলে করিটা কি একটু, মানে একটা হচ্ছে যে আমরা অ্যাজ এ বিজনেসম্যান আমার কম্পিটিটরে অবজার্ভ করি, নিজের প্রোডাক্টের জন্য প্রমোশন করি, সেগুলো আলাদা জিনিস। বাট অ্যাজ আ ফেসবুক ইউজার আমি কি করছি, আমার কাজের ফাঁকে ফাঁকে একটু ফেসবুকে ঢুকছি, স্ক্রল করছি, আমার পরিচিত অনেক মানুষজন কানেক্টেড এক আছে। কথায় বিনোদন। রাইট, বিনোদন, কানেক্টিভিটি, এবং হচ্ছে যে আমার যে যে বিষয় ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলোকে হচ্ছে যে দেখা। এবং ফেসবুকটা কিন্তু তৈরি করা হয়েছে এইভাবে যে আমি যাতে যাতে ইন্টারেস্টেড সেই বিষয়গুলোকে হচ্ছে যে ডিপ ডাউন করে অ্যানালাইসিস করে এটাকে বের করে নিয়ে আসতেছে এবং আমাকে সেই রিলেটেড জিনিসগুলোই দেখাচ্ছে, যেটাকে আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বাবল বলছি, তৈরি হচ্ছে। যদিও এটা একটা ভিন্ন আলোচনা, এটা আলোচনা করতে গেলে এই সই শেষ হয়ে যাবে, মানে টাইম শেষ হয়ে যাবে। কিন্তু তারপরে ছোট্ট করে বলি, যেমন ধরেন কোনো কারণে আপনি যদি ভুল করে, মানে আপনার মোবাইলটা আছে, পাশে আরেকজনের মোবাইলও আসছে, ঠিক আছে, সেটা আপনার ফ্রেন্ডের হতে পারে, আপনার ওয়াইফের হতে পারে, আপনার ফ্যামিলির কারো হতে পারে, হোয়াট এভার। তো ধরেন দুইজনের মোবাইলের মডেলই সেম মোবাইল, আপনি আপনারটা লগ ইন করা আছে, আরেকজনেরটায় তারটা লগ ইন করা আছে অ্যাকাউন্ট, আপনি খেয়াল করেন নাই, আপনি ভুল করে তারটা হাতে নিয়েছেন, ঠিক আছে, এবং আপনি নিয়ে হচ্ছে যে অভ্যাসবশত ফেসবুকে ঢুকে ফেসবুকে স্ক্রল করা শুরু করেছেন, লেটস সে অ্যাবসেন্ট মাইন্ডে, আপনি খেয়াল করেন নাই যে এটা আরেকজনের মোবাইল, আরেকজনের অ্যাকাউন্ট, রাইট? আপনি কিছুক্ষণ স্ক্রল করবেন, দেখবেন যে আপনি আর বেশিক্ষণ স্ক্রল করতে পারছেন না, অস্বস্তি বোধ হচ্ছে, মানে সবচেয়ে বড় কথা কনসেন্ট্রেট করতে পারছেন না। রিজনটা কি? ওই ওনার ফিডে আসছে ওনার রিলেটেড কন্টেন্ট, এক্স্যাক্টলি। আপনার রিলেটেড কন্টেন্ট আসছে না, যে কারণে আপনার কনসেন্ট্রেশন আর এখানে লেগে থাকছে না। নিজের মোবাইল দিয়ে, মানে নিজের অ্যাকাউন্টে ঢুকে যখন ওয়ালগুলো স্ক্রল করি, তখন যেভাবে একেবারে আমরা লেগে থাকি, হঠাৎ করে খেয়াল করি যে আরে আধা ঘন্টা পার হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে। এইখানে 10 মিনিট পার হওয়ার আগে আপনি দেখবেন যে আপনার কনসেন্ট্রেশন ছিঁড়ে যাচ্ছে। তো এখন এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে আমি যা পছন্দ করি, আমার যে কিছুর প্রতি আগ্রহ আছে, যেমন ধরেন দলের কোর সমর্থকের একজনের ওয়ালে যদি ঢুকেন আপনি, মানে তার অ্যাকাউন্ট দিয়ে তার ওয়ালে যদি ঢুকেন, আপনার মনে হবে যে দুনিয়ার সবাই দলের সমর্থক, এবং সবাই দলের বিরোধিতায় মত্ত। আবার দলের একজন সমর্থকের ওয়ালে যদি আপনি ঢোকেন, আপনার মনে হবে দুনিয়ার সবাই দলের সমর্থক এবং সবাই দলের বিরোধী। এক্স্যাক্টলি, এটা মেইন কারণ হচ্ছে যে আপনি ফেসবুক ইউজ করতেছেন, সাপোজ একটা অ্যাকাউন্ট আপনি 10 বছর ধরে ইউজ করছেন বা 5 বছর ধরে ইউজ করছেন, আপনি কিন্তু ইউজ করে আপনার ইন্টারেস্টটা ফেসবুক অ্যালগোরিদমকে বলছেন অনেকবার, তাই না? এভরি টাইম তারা ট্র্যাক করতেছে। সো সেইভাবে আপনার ইন্টারেস্ট ওয়াইজে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমটা কাজ করবে। রাইট। এখন এই জায়গাটায় সরি একটু কাট করছি, এই জায়গাটায় বিষয়টা কি, এখন আমি যা যা দেখতে পছন্দ করছি, আপনি এই যে আগের উদাহরণটায় ফিরে যাই, যদি আমার পছন্দসই জিনিস না আসে, আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হবে, আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং ফেসবুকের কিন্তু কম্পিটিটরের অভাব নাই, ইউটিউব আছে, এক্স আছে, টিকটক তো তার একেবারে হেড টু হেড কম্পিটিশনে হচ্ছে যে নেমে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। তো এখন ফেসবুক তো চায় না যে আমি তার প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাই, ফেসবুক তো চায় আমি সারা দিন তার প্ল্যাটফর্মের দিকে তাকায় বসে থাকি। এটা তার চাওয়াটা অন্যায় না, সে তার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সে চাচ্ছে। এখন ঝামেলাটা হচ্ছে কোন জায়গায়, আমি যখন অ্যাড দিচ্ছি, সেই অ্যাডটা যার কাছে যাচ্ছে তার মতো করে যখন কন্টেন্টটা হচ্ছে না, তার আগ্রহের সাথে আমার কন্টেন্টটা যখন রিলেট করছে না, তখন হচ্ছে যে ধরেন একটা ব্রেক দিচ্ছে। এবং এরকম যদি প্রত্যেকটা অ্যাড তাকে ব্রেক দিতে থাকে, প্রত্যেকটা অ্যাড যদি তার কনসেন্ট্রেশনটাকে চিরে দিতে থাকে, দিন শেষে সে ফেসবুক থেকে বেরিয়ে যাবে, ফেসবুক তার বিজনেস বন্ধ করে দিতে বাধ্য হবে, সবার যদি এরকম হয়। যে কারণে ফেসবুক সবসময় চায় ওই অ্যাডের যে কন্টেন্টটা সেটা যার কাছে যাচ্ছে তার ইন্টারেস্টের সাথে যেন কানেক্টেড হয়, রাইট টার্গেটিংটা হয়, রাইট কন্টেন্টটা হয়, ঠিক আছে। এই জিনিসটা আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে হচ্ছে যে গিয়ে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে হচ্ছে যে রেজাল্ট জেনারেট করতে পারবো। দিন শেষে পুরো গেমটা কিন্তু কন্টেন্টের এবং কাস্টমাইজ টার্গেট ওরিয়েন্টেড কন্টেন্টের। এক্স্যাক্টলি। এখন মেইনলি আমাদের আজকের পডকাস্টটা ফেসবুক অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এই ব্যাপারগুলো নিয়েই, বাট এখানে দুই ধরনের মানুষের জন্য কাজে লাগবে। এক হচ্ছে এন্টারপ্রেনার, বিজনেসম্যান, আর এক হচ্ছে যারা অ্যাকচুয়ালি ফেসবুক
অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হইতে চাই, ফেসবুক অ্যাড এক্সপার্ট হইতে চাই, এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই। রাইট। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের তো পার্ট অনেক, সবাই তো আর সব বিষয়ে না। এক্সপার্ট হওয়া পসিবল না। না। সো অনেকে আছে যে নির্দিষ্ট একটা কোর বিষয়ে এক্সপার্ট হতে চাই বা হয়, এটাই তো হওয়া উচিত। রাইট। সো অনেকে আছে যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক পার্ট সম্পর্কে তার নলেজ আছে, বেসিক নলেজ আছে, সে এখন ফেসবুক মার্কেটিং অথবা আপনার ফেসবুক মার্কেটিং বলতে মেটা মার্কেটিংয়ে তো বোঝায়, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের অ্যাডভার্টাইজিং সম্পর্কে সে নলেজ নিতে চাই। সো ফেসবুক মার্কেটিংটাকে যে নিজে প্রফেশন হিসেবে নিতে চাই, সেক্ষেত্রে তার বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশের জব মার্কেটে সেটার ভ্যালু কেমন আছে বা সেটার অ্যাকচুয়ালি চাহিদা কেমন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড ওয়াইড যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে একজন ফেসবুক অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করতে চাই, সেই বাজারটা কেমন, এইটা সম্পর্কে যদি একটু ডিটেলসে বলতেন। মানে খুব সহজ, ধরেন ফেসবুক অ্যাড বলি বা গুগল অ্যাড বলি, এটা ডিরেক্ট যে কোনো একটা বিজনেসের সেলসের সাথে কানেক্টেড, একেবারে লাস্ট কানেক্টিভিটি, লাস্ট মাইল কানেক্টিভিটি বলতে আমরা যা বুঝি। কারণ ওই ফেসবুক অ্যাডটা দেখেই একজন তার প্রোডাক্টটা পারচেজের জন্য অর্ডার দিচ্ছে, অথবা গুগল অ্যাডটা দেখে গুগল অ্যাড থেকে ল্যান্ডিং পেজে এসে অর্ডার প্লেস করছে বা সাবস্ক্রাইব করছে, ঠিক আছে? দ্যাট মিনস একটা কোম্পানির, যে কোনো কোম্পানির বা যে কোনো প্রতিষ্ঠানের যেখান থেকে সেল জেনারেট হয় সেইখানে হচ্ছে যে সর্বোচ্চ খরচটা করে। এক্স্যাক্টলি। আর যার হাত ধরে সে ওই সেলটা জেনারেট করতে সে সক্ষম হবে, তাকে সে কি পরিমাণ দিতে পারে? সর্বোচ্চটা দেবে। সর্বোচ্চটা দেবে। পেইনটা হচ্ছে কোন জায়গায়? পেইনটা হচ্ছে যে স্কিল লোক খুঁজে পাওয়া। যেমন আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করি, মানে এমন কোনো সপ্তাহ যায় না যেই সপ্তাহে 2-4 জন বিজনেসম্যান আমাকে নক না দেন যে তানভীর ভাই একটু কাউকে দিতে পারেন যে হচ্ছে যে আমার এই ডিপার্টমেন্টটা দেখবে, বা একটা এজেন্সি রেফার করতে পারেন কিনা। কারণ আমার এজেন্সির তো লিমিটেড ক্যাপাসিটি আছে, আমরা তো সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব না, রাইট? তো সেরকম জায়গা থেকে বিষয়টা হচ্ছে যে এইটা যারা শিখতে পারবে, সেলসম্যানদের স্যালারি সবসময় আসমান ছোঁয়া। আর যে হচ্ছে যে মানে একটা কোম্পানির অ্যাড রান করে সেই অ্যাডটা থেকে সেল জেনারেট করতে পারবে, তার তো স্কাই ইজ দ্য লিমিট ম্যান। কিন্তু শুধু তাকে কনফার্ম করতে হবে যে আমি এই কাজটা সবচেয়ে বেস্ট ওয়েতে জানি। ইভেন তার মার্কেট প্লেস পর্যন্ত যাওয়ার সুযোগই হবে না, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস পর্যন্ত তার যাওয়ার সুযোগই হবে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে সে যদি অন্যের, মানে আমি যদি আমার কথাই বলি, আমি যদি হচ্ছে যে অন্যের সেল করে দেওয়ার ক্যাপাসিটি রাখি, তাহলে কি আমি নিজের সার্ভিসটা সেল করার ক্যাপাসিটি রাখি না? অবশ্যই অবশ্যই। আমার যদি হচ্ছে যে ক্যাপাসিটি থাকে, আমি যদি জানি যে কিভাবে অন্যের প্রোডাক্ট ফেসবুকে অ্যাড দিয়ে সেল করতে হয়, তাহলে আমি নিজে যে সার্ভিসটা দিচ্ছি সেটা কি আমি হচ্ছে যে ফেসবুকে অ্যাড দিয়ে সেল করতে পারবো না? সো এটার আমি একটা স্টোরি বলি। সেটা হচ্ছে আমার কাছে একজন এসে বলছে যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি কাজ খুঁজে পাচ্ছি না। আমি বলছি যে ভাই তুই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে, তাহলে তুই নিজের কাজ খুঁজে পাচ্ছিস না, তার মানে তুই ডিজিটাল মার্কেটিংয়ের কিছু জানিস না। কারণ সে নিজের কাজটাই যেহেতু সে খুঁজে পায় না বা নিজেকেই সেল করতে পারে না, সে অন্যের প্রোডাক্ট কীভাবে সেল করবে? সো এইটা কিন্তু অনেকে মনে করে যে ইউটিউবে 2-1টা ভিডিও দেখলাম, আমি এক্সপার্ট হয়ে গেলাম, আমি এরপর আমি যে কোনো জায়গায় যে কোনো সার্ভিস দিতে পারবো বা যে কোনো জব পাবো। সো এটা কিন্তু একটা মিসলিডিংয়ের ব্যাপার কিন্তু সবার ভিতরে আসছেই, রাইট? এবং মজার বিষয় হচ্ছে যে আমি একেবারে ক্যারিয়ারের ডে 1 থেকে সেলসম্যান, এবং এটা তো হচ্ছে যে মানে কোনো একটা মানে বড় ভাইয়ের মাধ্যমে কাজ শুরু করে দিয়েছিলাম। আমি যে খুব প্ল্যান করে হচ্ছে যে মার্কেটিং এজেন্সিতে ঢুকেছি, বিষয়টা এরকম না আর কি। মাথায় অনেক কিছুর আইডিয়া গিজ করতো, অনেকের সাথে শেয়ার করতাম। এজেন্সিতে কাজ করতেন এক বড় ভাই, উনি ডেকে নিয়ে বসায় দিয়েছেন যে এখানে কাজ কর, তোর আইডিয়াগুলো কাজে লাগবে। তো সেইখান থেকে হচ্ছে যে সেলসে চলে আসলাম, এবং কোর সেলসে কাজ শুরু করেছি, এবং আমি হলাম সেকেন্ড জেনারেশন সেলসম্যান। মানে আমার বাবাও সেলসম্যান ছিলেন, উনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলেন, এবং হচ্ছে যে উনি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার ক্যারিয়ার শুরু করেছিলেন, এবং একেবারে অনেক দীর্ঘ সময়, প্রায় হচ্ছে যে 2 থেকে 2.5 যুগের বেশি সময় উনি হচ্ছেন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলেন। তো উনিও প্রতিনিয়ত সেলই করতেন আর কি। জেনারেশনাল ব্যাপার। হ্যাঁ, না আমরা ইভেন আমার মাও ইন্স্যুরেন্সে ছিলেন,
এবং উনি হচ্ছেন যে একেবারে ইন্স্যুরেন্সের কোর যায় এবং বেসিক জায়গা থেকে উঠে এসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো একটা বড় কোম্পানির রিজনাল ম্যানেজারের জায়গায় অবস্থান করেছেন। তো মোটামুটি হচ্ছে যে সেলস ফ্যামিলির লোক আমি। তো আমরা যেটা হচ্ছে যে দেখেছি যে ধরেন আমি যদি হচ্ছে যে আমার নিজেকে বেচতে না পারি, আমি দুনিয়ার কাউকে বেচতে পারবো না। আমি যদি আমার ক্লায়েন্টকে কনভিন্স করতে না পারি আই এম দ্য বেস্ট পারসন টু ডু ইয়োর জব, তাহলে ওই ক্লায়েন্টকে আমি কিভাবে কনভিন্স করব যে দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট আর দিস ইজ দ্য বেস্ট সার্ভিস ফর ইউ। তো এক্স্যাক্টলি তো এখন মানে ধরুন আমি বা ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার কোম্পানিতে জব করতে চাই, বা যে কোনো একটা আইটি কোম্পানি হোক বা নন আইটি কোম্পানি হোক, যে কোনো একটা কোম্পানিতে জব করতে চাই। তো আমার সেক্ষেত্রে কোন বিষয়গুলো নলেজ থাকতে হবে আমার? মানে ফার্স্ট অফ বলবো জব তো তখনই পাবেন যখন কোম্পানি মনে করবে যে আপনাকে দিয়ে সে কাজ করাতে পারবে। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আমার জানা থাকতে হবে? রাইট, তিনটা জিনিস। একটা হচ্ছে যে আসলে মার্কেটিংটা কি, ফেসবুক মার্কেটিং বলে আসলে টু বি অনেস্ট আলাদা করে কিছু নাই, এটা আমরা হচ্ছে যে বোঝানোর সুবিধার্থে বলি, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট মার্কেটিং। তার মানে মার্কেটিংয়ের বেসিকটা তার খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে মার্কেটিংয়ের বেসিক জায়গাগুলো কি, হাউ টু সেল, মানে কনজিউমার সাইকোলজি, 4 Ps, পিপল, প্রাইস, প্লেস, প্রমোশন, ঠিক আছে? এবং মার্কেটিংয়ের বেসিক যে থিওরিগুলো কনজিউমার সাইকোলজি থেকে শুরু করে হাউ ইট ওয়ার্কস, কীভাবে হচ্ছে যে একটা সেল করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে যে এই মার্কেটিংয়ের বেসিক জিনিসগুলো অ্যাটলিস্ট হচ্ছে যে ফিলিপ কটলারটা পড়ে রিলেভেন্ট হচ্ছে যে কিছু বই পড়ে তার হচ্ছে যে বেসিক কনসেপ্টটা যদি আমি ক্লিয়ার না থাকে সে দিন শেষে বেশি দূর আগাইতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কন্টেন্ট কীভাবে কাজ করে, কন্টেন্ট কীভাবে বানাইতে হয়, কোন পয়েন্টগুলো হচ্ছে যে কন্টেন্টের মূল নীতি। এবং এইটার জন্য হচ্ছে যে তার খুব যে অনেক দামি দামি কোর্স করতে হবে বিষয়টা এরকম না। হাবস্পট একাডেমিতে কন্টেন্ট মার্কেটিংয়ের উপরে 100% ফ্রি কোর্স আছে, দেয়ার আর হেল লটস অফ কোর্স। এবং নট অনলি কন্টেন্ট মার্কেটিংয়ের একেবারে অ্যাডভান্সড লেভেল, যেটাকে আমরা ইনবাউন্ড মার্কেটিং বলি, যে আমি কাউকে প্রপোজ করব না যে তুমি আমার প্রোডাক্ট বা সার্ভিস কিনো, সে এসে আমাকে খুঁজে নিয়ে বলবে যে আই নো ইউ আর ভেরি গুড অ্যাট ইট, আই ওয়ান্ট টু বাই ইয়োর প্রোডাক্ট আর সার্ভিস। দিস ইজ ইনবাউন্ড মার্কেটিং। এবং এই ইনবাউন্ড মার্কেটিংয়ের যত ধরনের কোর্স আছে, মানে ইনবাউন্ড মার্কেটিং শিখতে, কন্টেন্ট মার্কেটিং শিখতে যা যা লাগে হাবস্পট একাডেমিতে সব ফ্রিতে পাচ্ছেন। গেল অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবে তো আছেই, আমি ইভেন ইউটিউবের জায়গায় গেলামই না, কারণ হচ্ছে যে ইনবাউন্ড মার্কেটিং এই টার্মটাকেই দুনিয়াতে পরিচিত করিয়েছে হাবস্পট। দিস ইজ ওয়াই দে আর দ্য বেস্ট, ওদের থেকে বেস্ট এই মুহূর্ত পর্যন্ত কেউ নাই, রাইট? তাহলে কন্টেন্ট মার্কেটিং এবং মানে যদি মার্কেটিংয়ের বেসিক কথা বলি তাহলে হচ্ছে যে বেসিক কিছু বই আছে, ফিলিপ কটলার থেকে শুরু করে জিগ জিগলার থেকে শুরু করে বেসিক কিছু বই আছে। এই বইগুলো একটু পড়ে এই রিলেটেড যেই টার্মটা বুঝছি না ইউটিউবে একটু সার্চ দিই, এটা নিয়ে হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি যাতে সামনে এটাকে কাজে লাগাইতে পারি। নাম্বার 1, এটা কি সে পেলেন ফ্রিতে, ওকে। কন্টেন্ট নিয়ে জানা লাগবে, ইনবাউন্ড মার্কেটিং নিয়ে জানা লাগবে, কন্টেন্ট মার্কেটিং বোঝা লাগবে, হাবস্পটে পেয়ে যাচ্ছেন দুনিয়ার সবচেয়ে বেস্ট কোর্স, একটা পয়সা খরচ করা বাদে, রাইট? আচ্ছা, এইবার হচ্ছে যে আপনার টেকনিক্যাল জিনিসটা জানা লাগবে, ফেসবুকে কেমনি অ্যাড দিতে হয় আর হচ্ছে যে গুগলে কীভাবে অ্যাড দিতে হয়। এই তো ফেসবুকের ব্লুপ্রিন্ট সার্টিফিকেশনের যে রিসোর্স আছে, এর থেকে বেস্ট রিসোর্স আর কারো পক্ষে বানানো সম্ভব না। কেন? ধরেন এই যে এই মাইক্রোফোনটা যেই কোম্পানি বানিয়েছে, এটার ভিতরে বাইরে কি আছে তার থেকে বেশি কি কেউ জানবে না? তাহলে এই মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হবে তার উপরে যদি কেউ কোর্স বানায়, সবচেয়ে বেস্ট কোর্সটা কার হবে? অবশ্যই সেই প্রতিষ্ঠানের। আর ফেসবুক হচ্ছে যে মিলিয়ন ডলার খরচ করে এই রিসোর্সগুলো তৈরি করেছে যাতে করে মানুষ ফেসবুকে কিভাবে অ্যাড চালাইতে হয় সেটা জেনে সে হচ্ছে যে এটা শিখতে পারে। আর বিলিভ মি, এটার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, জাস্ট ইংরেজির একটু বেসিক নলেজ, এবং এত সহজ ইংরেজি, মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমাদের বাঙালিদের ইংরেজি তার থেকে অনেক বেশি কঠিন ফ্যাক্ট, ঠিক আছে? তো কারণ ওরা এটার পিছনে রিসার্চ করেছে, এটার পিছনে সাইকোলজিস্ট থেকে শুরু করে, এডুকেশনিস্ট থেকে শুরু করে, স্ট্র্যাটেজিস্ট থেকে শুরু করে, মার্কেটার থেকে শুরু করে সবার সম্মিলিত ইফোর্ট আছে, ওরা রেডি করেছে। গেল, তাহলে ফেসবুক মার্কেটিং ওইখান থেকে
একবারে শূন্য থেকে শুরু করে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন সেইটা থেকে শুরু করে একেবারে কিভাবে সেলস গ্রোথ রিটেনশন থেকে শুরু করে অপটিমাম লেভেল পর্যন্ত সম্পূর্ণটুকু ওরা কভার করে রেখেছে এবং অল অফ দোজ আর ফ্রি। ফ্রি। আচ্ছা, গুগল অ্যাড শিখবেন, গুগলের যে সার্টিফিকেশন কোর্স আছে, সার্টিফিকেশন কোর্সটা শুদ্ধ হচ্ছে যে ফ্রি। ফেসবুকের সার্টিফিকেট নিতে গেলে তো তাও কিছু পে করতে হয়, গুগল ওইটাও করা লাগছে। এটা গুগলের সার্টিফিকেশন কোর্সটা ফ্রি এবং হচ্ছে যে ওইখানে সেম একই কথা ফেসবুকে যেটা বলছি যে গুগল তার অ্যাড কিভাবে চালাইতে হবে সেইটা নিয়ে সে কন্টেন্ট তৈরি করছে। তার থেকে বেস্ট কন্টেন্ট আর কেউ বানাইতে পারবে না, তার থেকে অথেন্টিক জিনিস আর কেউ বানাইতে পারবে? ডেফিনেটলি না। তাহলে গুগলে গিয়ে আপনি শিখে নিলেন গুগলের অ্যাড কিভাবে রান করাইতে হয়, আর গুগল গ্যারেজে গিয়ে এই রিলেভেন্ট যে টুকিটাকি আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো শিখে নিলেন। আর কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যদি টুকটাক কিছু সাপোর্ট লাগে, ধরেন সুবিধাটা কোন জায়গায় আমাদের, না আমরা হচ্ছে যে পরিশ্রম করতে চাই না অথবা জানি না, দুইটার যে কোনো একটা। যেমন আপনি যদি অ্যাডোব ফটোশপ, অ্যাডোব প্রিমিয়ার প্রো বলেন বা ইলাস্ট্রেটর বলেন বা আফটার ইফেক্ট বলেন, অ্যাডোবের ওয়েবসাইটে তার লার্নিং সেগমেন্টে যান, প্রত্যেকটা সফটওয়্যারের ইন ডেপথ রিসোর্স দিয়ে রেখেছে, ভিডিও রিসোর্স, ভিডিও টিউটোরিয়াল সব কিছু আছে। ক্যাপকাটের ইউটিউব চ্যানেলটায় যান, একবারে সিরিয়াল করে দিয়ে দিয়েছে ক্যাপকাট ওপেন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে করবেন। তো আমার কথাটা হচ্ছে যে খুব সিম্পল, যে কেউ যদি চায় যে দুনিয়া একটা টাকা খরচ না করে তিনি হচ্ছেন যে ফেসবুক মার্কেটিংয়ে বা এই জায়গাটায় ফুললি এস্টাবলিশড হবেন, সবটুকু মোটামুটি হচ্ছে যে বেসিক নলেজ, মিড লেভেল নলেজটুকু পর্যন্ত নিজের মধ্যে নিয়ে নেবেন, তার জন্য টোটালটা ওপেন। এখানে আমি একটা জিনিস অ্যাড করি। আমরা যখন ভার্সিটিতে পড়তাম কম্পিউটার সায়েন্সে, তখন আমাদের একটা কমন সাবজেক্ট সবাইকে পড়ানো হতো সাইকোলজি। তো সবাই একটা কমপ্লেন করতো, সাইকোলজি কেন পড়ায় কম্পিউটার সায়েন্সে বা একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সাইকোলজি কেন পড়াবে। বাট এটার ভ্যালু কিন্তু এখন বুঝতেছি যে এটা কতটুকু ইম্পর্টেন্ট। তো আমি এটা ক্লিয়ার করি। যেমন ফেসবুক মার্কেটিং বলেন বা গুগল মার্কেটিং বলেন অথবা যে কোনো টেকনিক্যাল ব্যাপার কিন্তু অ্যাভেলেবল আছে সব জায়গায়। বাট টেকনিক্যাল ব্যাপারগুলো শিখলেই কখনো কিন্তু একটা মার্কেটিংয়ে বা ওই বিষয়ে এক্সপার্ট হওয়া যায় না, বিশেষ করে মার্কেটিং সেক্টরে, ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্টরে। এখানে সেই এক্সপার্ট হওয়া যায় না। এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাইকোলজি বোঝা, কাস্টমার সাইকোলজি। অর্থাৎ আমি যে মার্কেটে কোনো প্রোডাক্ট লঞ্চ করতেছি, মার্কেটিং করতেছি, ওই মার্কেটের কাস্টমার বুঝতে হবে। এখন আমার নিজের এক্সপিরিয়েন্স আছে ইউএসের মার্কেট বোঝা বা ইউএসের মানুষজন কীভাবে চিন্তা করে, সেইভাবে ওই প্রোডাক্টগুলো আমি সেখানে লঞ্চ করি এবং ওই সাইকোলজিটা সেখানে অ্যাপ্লাই করার ট্রাই করি। বাট এখানে যদি আমি বাংলাদেশে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার বাংলাদেশের মানুষের সাইকোলজি বুঝতে হবে। এবং বাংলাদেশের টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 ডিফারেন্ট লেভেলের মানুষ কিন্তু বাস করে। কোন মানুষকে আমি টার্গেট করতেছি কোন প্রোডাক্টটা সেল করার জন্য। সো ওই যে প্রোডাক্ট আমি সেল করব এবং যে কাস্টমারকে আমি টার্গেট করব, তাদের সাইকোলজি বুঝে কিন্তু আমার অ্যাড বানাইতে হবে। আমি ইউটিউবে, ফেসবুকে অ্যাড চালানো, আমি টেকনিক্যাল ব্যাপারগুলো শিখতে খুব বেশি আহামরি কষ্ট না, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সাইকোলজি বোঝা, যেটা মোস্ট অফ দ্য মার্কেটিংয়ে যারা কাজ করে তারা এই জায়গাটা মিস করে। সো এই ব্যাপারটা যেহেতু মানে আপনিও ক্লিয়ার করছেন, সো নেক্সটে আমরা একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশের তো সব ধরনের বিজনেস প্রতিষ্ঠান আছে। সেটা আমরা যখন স্টার্ট করছি, আমাদের কোম্পানি স্টার্ট করছি, তখন আমাদের ম্যাক্সিমাম সার্ভিস দিতাম হচ্ছে ডিজিটাল সার্ভিসগুলো, অর্থাৎ সফটওয়্যার রিলেটেড বা যারা ই কমার্স রিলেটেড বিজনেস করে তারা মেইনলি ফেসবুক অ্যাড বা অন্যান্য অ্যাডগুলো ইউজ করে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো ইউজ করে। বাট বর্তমানে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানই আসলে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে। যে ই কমার্সে প্রোডাক্ট সেল করে না অথবা যার কোনো ডিজিটাল সার্ভিস নেই, সেও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের দিকেই ঝুঁকছে। তো বাংলাদেশে এটার অবস্থান,
এই মুহূর্তে বাংলাদেশে বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে ফেসবুক মার্কেটিংয়ের বা ফেসবুকের অ্যাডভার্টাইজিংয়ের গুরুত্ব বা এটার অবস্থানটা কোথায় বলে আপনি মনে করেন? মানে একটু পিছন থেকে শুরু করে হুম। 2009-10 সালের দিকে তখন আমি একটা এজেন্সিতে ছিলাম মার্কেটিং ম্যানেজার হিসেবে। তো যেহেতু নাম না বলি, যেহেতু সমালোচনা করছি, অবশ্যই। বাংলাদেশের টপ Yeah. 4-5টা চিপসের কোনো একটা কোম্পানি আর কি, হ্যাঁ? তার হেড অফ মার্কেটিংয়ের সাথে হচ্ছে যে তখন কাজ করছিলাম। তাদের টিভি মিডিয়া বাইং, রেডিও মিডিয়া বাইং এগুলো আমরা দেখতাম। ইভেন পত্রিকায় যে অ্যাড প্লেসমেন্ট সেগুলোও দেখতাম। তো একদিন আমি ওনাকে বেশ সিরিয়াসলি অ্যাপ্রোচ করলাম যে স্যার আপনার উচিত হচ্ছে যে ফেসবুকে অ্যাডে আসা, কারণ দিস ইজ আ গ্রোয়িং চ্যানেল এবং হচ্ছে যে আপনার মার্কেটিংয়ের আদার্স চ্যানেলগুলোর সাথে সাথে এই চ্যানেলটাকেও, এই ডিজিটাল চ্যানেলগুলো আপনার প্ল্যানিংয়ে ইন্টিগ্রেট করা উচিত। এবং এই এটা কি ধরনের কোম্পানি? চিপস কোম্পানি, চিপস। আমরা বিভিন্ন ধরনের চিপস খাই না, হ্যাঁ। এই ধরনের চিপস কোম্পানি আর কি। ওকে। তো উনি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং আমি আসার পরে আমার বসকে উনি ফোন দিলেন এবং উনি মানে এটা বলে রাখি উনি আমাকে খুবই আদর করতেন এবং আমাকে রেগুলার কাজ দিতেন আমার এজেন্সিকে, এবং আমার এজেন্সিতে আমি উনাকে, ওই কোম্পানিটাকে আমি অনবোর্ড করেছি, রাইট? তো খুবই ভালো রিলেশন। তো উনি আমার বসকে ফোন দিয়ে খুব মানে মমতা নিয়ে বুঝাইলেন বসরে যে তানভীর মনে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, ওকে কিছুদিন ছুটি দেন, একটু প্রয়োজনে হচ্ছে যে ওরে একটু কোথাও থেকে ঘুরে আসতে বলেন, প্রয়োজনে অফিস থেকে কিছু ফান্ড দেন, নইলে আমি ফান্ড দিচ্ছি। ওর উল্টাপাল্টা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে এখন, ও মানে খুব আজে বাজে জিনিসে মনোযোগ দিচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে যে তাদের ম্যাসিভ ক্যাম্পেইন আমি প্রথমবার যখন ফেসবুকে দেখলাম, তখন তাকে আমি যখন ফোন দিলাম যে স্যার ফেসবুকে আর ইউটিউবে আপনাদের অ্যাড দেখলাম, খুব ভালো লেগেছে স্যার। উনি খুব বকা দিলেন আমারে, বেটা তুমি আমার একটু তখন ভালো মতো বুঝায় বলবা না, তাইলে আমরা এত লস করে হচ্ছে যে ফেসবুক আর মানে অনলাইনে আসি না। বিষয়টা হচ্ছে যে আপনি অনলাইনে বিক্রি করেন বা অফলাইনে বিক্রি করেন, আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি টাচ পয়েন্ট, মানে আমার ভিউয়ার্স টাচ পয়েন্ট বা আমার কাস্টমার্স টাচ পয়েন্ট। কাস্টমার যেই জায়গায় বিজি, তার চোখ যেখানে থাকে, তার চোখের সামনে থাকাটাই তো আমার কাজ অ্যাজ আ ব্র্যান্ড, রাইট? তো তার চোখ তো আটকায় রয়েছে মোবাইলে, এখন ওই জায়গাটায় আমি যদি তার চোখের সামনে থাকতে না পারি, তাহলে আছে যে আমার বিজনেস তার সামনে ইনভিজিবল। অর্থাৎ এটার ফিউচার না, ইটস হ্যাপেনিং ফিউচার, ইটস ট্রুলি হ্যাপেনিং ফিউচার। এবং যত দিন যাবে চোখ এই স্ক্রিনে আটকাবে তো আটকাবে, এবং খুব অদূর ভবিষ্যতে স্ক্রিনটাই চোখের মধ্যে ঢুকে যাবে আসলে। এখন আমরা তো ওই প্রসেসেই আছি। সানগ্লাসের মধ্যে টোটালটা চলে আসছে না, আমার হচ্ছে যে ভিআর এর মধ্যে টোটালটা চলে আসছে, এবং এই ভিআরটা ছোট হইতে হইতে একটা চিপ আকারে চোখের রেটিনার মধ্যে চলে আসবে, এবং হয়তোবা এটা আমরা বেঁচে থাকতে থাকতেই দেখে যাব। মানে এটার জন্য, এটা যে আমি হচ্ছে যে কোনো রূপকথার কল্পকাহিনী বলছি বা সায়েন্স ফিকশন বলছি, এটা বিষয়টা এরকম না, এটা আমাদের জীবদ্দশাতেই হয়তোবা আমরা দেখে যাব। এটা আমি গত কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম, মনে হয় সিএনবিসিতে। তো ওখানে বলছে যে বর্তমানে সারা ওয়ার্ল্ডের মানুষজন 50% টাইম ভার্চুয়াল জগতে থাকে এবং 50% টাইম তারা রিয়েল লাইফে থাকে। যখন আপনার ভার্চুয়াল রিয়েলিটি ভিআর যখন আরও অ্যাভেলেবল হয়ে যাবে, অনেক চিপ আকারে ছোটো হয়ে আরও অ্যাভেলেবল হয়ে যাবে, তখন সারা ওয়ার্ল্ডের মানুষ 90% টাইম ভার্চুয়াল জগতে থাকবে এবং 10% টাইম তারা রিয়েল লাইফে থাকবে। যদিও এটার নেগেটিভ পজিটিভ নিয়ে আমরা আলোচনা করার কেউ না, আমাদের চিন্তা হচ্ছে যে যেখানে মানুষ বেশি থাকবে আমাদের সেখানেই অ্যাজ আ মার্কেটার আমাদের কাজ হচ্ছে যে মানুষ যেই দিকেই তাকাক আমাকে যেন দেখে, আমার ব্র্যান্ডটাকে যেন দেখে, সেইটাকে এনশিওর করা। এখন সে ওই দিকে তাকিয়ে তার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এটা আমাদের দেখার বিষয় না, মানে উচিত দেখা, কিন্তু তারপরও দেখে আফসোস করা ছাড়া কিছু করার থাকে না আসলে। কারণ এখানে we are businessmen, right? We are not social worker, right? So ওইটা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে, right? ঠিক আছে। সো বাংলাদেশে আমি একটু আগে আপনার টপিকটা নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনি যেটা বললেন যে অনেক আগে থেকে বা এখনো পর্যন্ত অনেক কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি মার্কেট রিসার্চটা খুবই কম করে।
বিশেষ করে তাদের প্রোডাক্টটা কোন জায়গায় মার্কেটিং করতে হবে অথবা কোন জায়গায় ব্র্যান্ডিং করতে হবে, এই ব্যাপারগুলা কোর ব্যাপারগুলো অনেক কোম্পানি জানে না। সো বাংলাদেশের কোম্পানিগুলো কি রিসার্চ কম করে বা রিসার্চ টিম নেই বললেই চলে? মানে ম্যাক্সিমাম এটা কোম্পানিগুলো শুধু কোম্পানিগুলো না, এটা জাতিগতভাবেই আমাদের একটা হচ্ছে যে বিপজ্জনক বিষয়। জাতিগতভাবে আমরা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে সারফেস লেভেলে দৌড়ঝাঁপ বেশি করি, ইন ডেপথে ঢোকার যে এই অভ্যাস। এই এই ব্যাপারটা আপনার যে চিপসের যে কোম্পানির কথা বলবেন, সে হয়তোবা আপনাকে মনে করছে যে আপনি ভুলভাল বকতেছেন, যার কারণে আপনাকে ছুটিতে পাঠাচ্ছে। ঠিক তেমনই আমার একটা এক্সপিরিয়েন্স আছে। গত বছর বাংলাদেশের একটা টপ লেভেলের এডটেক প্ল্যাটফর্ম, আমিও নাম বলতেছি না, না না নাম বলার সো দরকার নেই। টপ লেভেলের এডটেক প্ল্যাটফর্ম, সো তাদের সাথে আমার যে ওই এডটেক প্ল্যাটফর্মের যে হেড অফ মার্কেটিংয়ে যে যিনি আছেন, বলা যায় উনি টোটাল প্রতিষ্ঠানটা উনিই চালায়। তো ওনার সাথে আমার বেশ অনেক দিন ধরে এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, যে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা শুধুমাত্র ফেসবুকে অ্যাড দিয়েই কেন বিজনেস করতেছেন। আপনাদের যেহেতু আপনারা এডটেক প্ল্যাটফর্ম, আপনাদের ফোকাস দেওয়া উচিত কন্টেন্টে। আপনারা ইউটিউবে ফোকাস দেন কন্টেন্টের দিকে, আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে কন্টেন্টের দিকে ফোকাস দেন। এটাই তো মেইনলি এডটেকের মেইন কোর থিং। সো সে আমাকে বললো যে ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে কন্টেন্টে ফোকাস দিয়ে কী করবো, সেখানে আর কতই বা ইনকাম হবে। সো আমার তখন মনে হলো যে একটা এডটেক প্ল্যাটফর্মের একজন টপ মোস্ট পারসন, সে জানেই না যে অ্যাকচুয়ালি কন্টেন্ট প্ল্যাটফর্মে কেমন ইনকাম, বা সেখানে একটা কন্টেন্ট দিলে তার ব্র্যান্ডটা কেমন হবে, সেটা জানেই না। ইউজার এঙ্গেজমেন্টটা কোন লেভেলে যাবে। তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানগুলো প্রপার রিসার্চ করে না, যে প্রপার রিসার্চ টিম নাই, যে আমার কোথায় মার্কেটিং করতে হবে, কোথায় ব্র্যান্ডিং করতে হবে। এবং যদি সে ইউটিউবে বিভিন্ন টাইপের কন্টেন্টের জন্য, আলাদা নিশ কন্টেন্টের জন্য আলাদা আলাদা চ্যানেল তৈরি করে এবং আলাদা আলাদা টিম ডেভেলপ করে, তার মার্কেটিংয়ের কস্ট কিন্তু ওই চ্যানেল থেকে উঠে আসবে, তার কিন্তু কোনো কস্ট লাগবে না। অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রোডাক্টও সেল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ব্র্যান্ডিংও হবে। সো এইটা আমি অনেক প্রতিষ্ঠানই দেখছি যে তারা এই ব্যাপারগুলোতে ফোকাস দেয় না। ঝামেলাটা হচ্ছে যে এটা হচ্ছে যে একেবারে ঐতিহাসিক ঝামেলা আর কি। রিজনটা কি, আমাদের এই যে বাংলাদেশ, যে বঙ্গ জায়গাটা হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে যে অসম্ভব পরিমাণে রিসার্চ ওরিয়েন্টেড একটা জাতি, আমাদের পূর্বপুরুষরা ছিল। এক্স্যাক্টলি শূন্যের উদ্ভব এই বঙ্গে, দাবা খেলার উদ্ভব এই বঙ্গে, আপনার মার্শাল আর্টের মতো জটিল একটা আত্মরক্ষামূলক হচ্ছে যে শিক্ষা, এবং হচ্ছে যে একই সাথে হচ্ছে যে প্রতিরক্ষামূলক শিক্ষা বিদ্যা, এটার উদ্ভব এই বঙ্গের এই দিকেই। ঠিক আছে, এই পরিমাণ হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড ছিলেন আমাদের পূর্বপুরুষরা। ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে ব্রিটিশরা আসলো, তারা হচ্ছে যে আমাদের এই মেরুদণ্ডটা আগে ভাঙছে। আমাদের এডুকেশন সিস্টেমটা, গুরুমুখী যে বিদ্যার যে জায়গাটা ছিল, এটাকে তারা টোটালি ডেমলিশ করে দিয়ে তথাকথিত সভ্য করে তোলার নামে আমাদেরকে মূর্খ করে তুলেছে এবং বর্বর করে তুলেছে। এবং তারপরেও হচ্ছে যে পাকিস্তান পিরিয়ড বলি, বাংলাদেশের পিরিয়ড বলি, এই যে ব্রিটিশদের যে রেখে যাও, ব্রিটিশরা তাদের এডুকেশন সিস্টেমটা চালু করেছিল আমাদের কেরানি বানানোর জন্য, মিডিওকোর কেরানি, যে শুধু অর্ডারটা ফলো করবে কিন্তু অর্ডার দিতে শিখবে না, দিতে পারবে না, ডিসিশন নেবে না, সে ডিসিশনটাকে জাস্ট অবে করে এটাকে এক্সিকিউট করবে। আসলে ওই টপিকটা অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন সঠিক, এবং ওই টপিকটা নিয়ে আমরা আরো পরবর্তী আলোচনা করব না। রাইট, তো এই জায়গা থেকে হচ্ছে যে আমরা এখনো ওইটা বহন করে চলছি, ওই পাপের শাস্তি। ঠিক আছে, এবং ওই পাপের যে ঘোড়াটা, এটাকেই আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি। এখান থেকে বেরোয় আসার জন্য আমাদের যে কোনো টপিকে ডিপে ঢুকার হচ্ছে যে অভ্যাস করতে হবে, এটা ইন্ডিভিজুয়ালি তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আসলে বিজনেসের ক্ষেত্রে আপনার বাংলাদেশে আমি ফেসবুকে কোনো মার্কেটিং করব, কোনো প্রোডাক্ট সেল করব, কোন ধরনের অ্যাড আমি যদি বানাই, কোন ধরনের অ্যাডগুলো বেশি চলে? আপনার ভিডিও রিলেটেড, বা আপনার ফটো রিলেটেড, অথবা টেক্সট রিলেটেড, কোন ধরনের অ্যাডগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের মার্কেটে চলে? এখানে বাংলাদেশের মার্কেট বলি আর দুনিয়ার যে কোনো মার্কেট বলি, অ্যাড থেকে যদি রেজাল্ট বের করতে হয়, তাহলে হচ্ছে যে বেসিক কয়েকটা হচ্ছে যে ফর্মুলা হচ্ছে যে মানতেই হবে, এর কোনো বিকল্প নাই। নাম্বার ওয়ান, অ্যাড বানানোর আগে হচ্ছে যে
হোয়াটস মাই অফার, অফার মানে ডিসকাউন্ট অফার ওইটা বলছি না, আমার প্রপোজালটা কি। আমি আমি বলতেছি টাইপ অফ অ্যাড, টাইপ অফ অ্যাড টাইপ হচ্ছে অফ যে অ্যাড। ফেসবুক এখন ভিডিও ছাড়া আর কিছুতে গতিই রাখে নাই, কারণ তার কম্পিটিশন হচ্ছে যে যেই প্ল্যাটফর্মের সাথে হচ্ছে সবগুলো হচ্ছে যে ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউব বলি, টিকটক বলি, আদার যা যা আছে, ফেসবুক এখন ভিডিওতে সবচেয়ে বেশি রিচ দেয়। এবং এই ভিডিওটার সাপোর্টিং হিসেবে হচ্ছে যে গ্রাফিক্স এবং হচ্ছে যে ক্যাপশন অ্যান্ড আদার টুলস, কিন্তু এখন মেইন জায়গাটা হচ্ছে যে ভিডিও। তবে আমার মানে নিজের যদি এক্সপিরিয়েন্স বলি, যদিও আমি আমার মার্কেটিং টিমের সাথে আমি খুব কাজ করি না, আমি জাস্ট কিছু আইডিয়া দিই, তারাই আমার টিমই বেশিরভাগ কাজ করে। বাট যেহেতু আপনি এখানে কোর ব্যাপারগুলো নিয়ে কাজ করেন ডিজিটাল মার্কেটিংয়ের বা ফেসবুক মার্কেটিংয়ের, বাট আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। ফার্স্ট অফ অল, বাংলাদেশের মার্কেট হোক বা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট হোক, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি প্রোডাক্টের উপরে। যেমন আমরা যদি তেল বিক্রি করতে চাই অথবা মধু বিক্রি করতে চাই, তাহলে আমার মোস্ট অফ দ্য টাইম ভিডিও অ্যাডটাই অনেক বেশি কাজে দেয় এবং মোস্ট ইফেক্টিভ। বিশেষ করে আমরা মাস অডিয়েন্সের কাছে, মাস কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা সেল করা দরকার হয়, ওইটা অ্যাকচুয়ালি ভিডিও অ্যাডটা অনেক বেশি ইফেক্টিভ। বাট সাপোজ আমি এখন একটা স্যাস প্ল্যাটফর্ম আমি সার্ভিস দেবো, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও অ্যাডটা কাজে দিবে না খুব একটা। সাজ আপনি একজন টেকনিক্যাল পারসন, আপনার একটা, অথবা আপনি একজন বিজনেসম্যান, আপনার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার দরকার, অথবা আপনার এই ধরনের কোনো একটা সার্ভিস দরকার, তখন এই ধরনের মানুষদের সাইকোলজি হচ্ছে তারা অ্যাড কখনো ভিডিও অ্যাড দেখতে চায় না, তারা অ্যাকচুয়ালি ফটো রিলেটেড অ্যাডগুলো বেশি দেখে এবং এখানে ক্লিক থ্রো রেটটা অনেক বেশি থাকে। এটা যাচ্ছে এক টাইপের। আরেক টাইপের হচ্ছে আপনার টেক্সট। টেক্সট বলতে এই ব্যাপারটা হয়তো বাংলাদেশের অডিয়েন্স বুঝবে না, বাট ওয়ার্ল্ড ওয়াইড যারা বিভিন্ন আপনার অডিও রিলেটেড বিজনেস করে, লাইক আমি উদাহরণ দেই, পকেট এফএম। পকেট এফএম কিন্তু ভিডিও অ্যাডও চলে না তাদের, ফটো অ্যাডও চলে না, তাদের টেক্সট অ্যাড চলে, স্টোরি, অর্থাৎ টেক্সট স্টোরি আকারে লিখবে, লেখার পরে মনে করেন একটা স্টোরি অলমোস্ট 2000 ওয়ার্ডের স্টোরি তারা ফেসবুকে লিখবে, টাইপ করে লিখবে, দেন ওই স্টোরিটা আপনি পড়ছেন, পড়ার পর ওই স্টোরি ভালো লাগছে, তখন নিচে লিঙ্ক থাকবে যে স্টোরির পরের পার্ট পড়ার জন্য আপনি অ্যাপে যান, ঠিক আছে? তো ওখানে কিন্তু ভিডিও অ্যাডও চলে না, ফটো অ্যাডও চলে না, ওখানে কিন্তু স্টোরি টেক্সট অ্যাডটা চলে বেশি। তো ডিপেন্ড করে প্রোডাক্ট ওয়াইজ। বাট এখানে দুইটা ইস্যু আছে, যেমন আপনি SaaS প্ল্যাটফর্ম বা সফটওয়্যার এগুলোর কথা যেগুলো বলছেন, এদের হচ্ছে যে ভিডিও আরও বেশি দেখে এবং ভিডিওতে কনভার্সন রেট বেশি, কিন্তু শর্ত একটা, সেটা হচ্ছে যে তার পেইন পয়েন্ট এবং পেইনের সলিউশন, এইটা হচ্ছে যে প্রথম 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে এটা তার ব্রেনে রেজিস্টার করে দিতে হবে যে ইয়েস আই এম সাফারিং দিস পেইন, তখনই সে এইটা কন্টিনিউয়াসলি দেখবে এবং ওইটা দেখে যে আসবে তার কনভার্সন রেট তখন অনেক হাই হয়ে যায়, র্যাদার দেন ইমেজ কনভার্সনের থেকে। আমি অস্ট্রেলিয়া মার্কেট বলেন, কানাডা মার্কেট বলেন বা ইউরোপিয়ান মার্কেট বলেন, সবগুলো মার্কেটে সেম সিনারিও দেখেছি, ফটো দেখে ক্লিক করে আসছে কিন্তু এটার যে কনভার্সন রেট, আর আপনি যদি একবার তার পেইনটাকে তার মাথায় রেজিস্টার করাই দিয়ে ল্যান্ডিং পেজে নিয়ে আসতে পারেন এবং ল্যান্ডিং পেজে এনে তার সলিউশনটাকে হেল আর হ্যাভেন থিওরির মাধ্যমে হচ্ছে যে তার ব্রেনে যদি রেজিস্টার করাই দিতে পারেন যে ইয়েস আই এম ফেসিং দিস প্রবলেম অ্যান্ড ইয়েস দিস ইজ দ্য রাইট সলিউশন, তখন হচ্ছে যে কনভার্সন রেটটা অনেক হাই হয়ে যায় এবং ইনস্ট্যান্ট তখন সে ডিসিশন নেয় এটা পারচেস করার। এই সুবিধাটা কিন্তু ফটো বা টেক্সট কোনোটা দিয়ে কিন্তু এই সুবিধাটা অ্যাভেল করা যায় না। তো যদি হচ্ছে যে আপনার কোয়ালিটি লিড প্রয়োজন হয়, যে মাইন্ড সেট আপ করে নিয়ে আসবে যে হ্যাঁ আমার এই পেইনটা আছে, আই এম লুকিং ফর সলিউশন অফ দিস পেইন, এইটা চিন্তা করে সে যখন ল্যান্ডিং পেজে আসছে তখন আপনার এই ট্রাফিকের কনভার্সন রেটটা অনেক হাই হয়ে যাবে। ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের কমন মিসকনসেপশনগুলো কি বাংলাদেশে অ্যাকচুয়ালি? প্রথম মিসকনসেপশন হচ্ছে যে অ্যাড ছাড়লাম কালকের থেকে বেইচে সেইচে শেষ করে ফেলবো, এটা হচ্ছে যে মানে সবচেয়ে বড় মিসকনসেপশন। দুনিয়ার এমন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নাই যেই মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে মানে যদি হচ্ছে যে মানে
মানে বাটপারি কাজকামের কথা বাদ দেয় আর কি, রিয়েল বিজনেস সিনারিওর কথা বলি, সেটা দিয়ে আজকে আপনি হচ্ছে যে প্রোগ্রাম ক্যাম্পেইন লঞ্চ করলেন আর কালকে থেকে হচ্ছে যে আপনার ধুমায় বেচা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে যে প্রথম মিসকনসেপশন। দ্বিতীয় মিসকনসেপশন হচ্ছে যে ফেসবুক মানে তো বুস্টে ক্লিক করে বুস্ট দিয়ে দিলেই হয়ে যাবে, একটা অ্যাড রান করে দিলেই হয়ে যায়। কিন্তু তার আগে প্রিপারেশনগুলো এবং রান করানোর পরে কন্টিনিউয়াস এটার মনিটরিং, এটার অ্যানালাইসিস, এটার রেকটিফিকেশন, এগুলো হচ্ছে যে খুব বেশি জরুরি। আর থার্ড একটা বড় মিসকনসেপশন হচ্ছে যে ফ্যাটে তো দিচ্ছি, ডলার তো কাটতেছে, কিন্তু সেল আসতেছে না, আল্লাহ এইবার মনে হয় আমার কপাল খারাপ। এখন ডেফিনেটলি ভাগ্য একটা বড় জিনিস, আমি ভাগ্যকে অস্বীকার করব না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো, কিন্তু তার আগে হচ্ছে যে উটের দড়িটা খুঁটিতে বেঁধে নিও আর কি। মানে দ্যাট মিনস আমার পক্ষে যা যা করণীয় সেগুলো সব করার পরে করে আল্লাহর উপরে ভরসা করতে উনি পরামর্শ দিয়েছেন। কারণ আমি যদি হচ্ছে যে আগুনে গিয়ে ঝাঁপ দেই আর যদি মনে মনে বলি যে ভাগ্য আমাকে হচ্ছে যে আগুনে পুড়ায় দিছে, আল্লাহকে দোষ দেই, তাহলে তো আর হবে না। তো আমাদের হচ্ছে যে মানে ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের একেবারে শুরু থেকে আমার বিজনেস মডেল এবং হচ্ছে যে দিন শেষে হচ্ছে যে ফেসবুক অ্যাড রান করিয়ে এটা থেকে সেল জেনারেট করা পর্যন্ত এই পুরো ফ্লোটা একটা কনসিস্টেন্সি থাকতে হবে, একটা কোহেরেন্সি থাকতে হবে, আদারওয়াইজ এই জিনিসগুলো হয় না। এবং সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে আমি ডিজাইনাররা বললাম হচ্ছে যে আমার শাড়ির হচ্ছে যে অ্যাডটা বানাও, বা একটা ভালো হচ্ছে যে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি টিমকে বললাম যে ভাই আমার একটা অ্যাড বানায় দেন, ওনারা অ্যাড বানায় দিলেন। এইবার এইটা নিয়ে আবার আমি আরেকজনকে বলতেছি ভাই অ্যাডটা রান করায় দেন, দুই টিমের সাথে কোনো কানেক্টিভিটি নেই। এখন সিনেমাটোগ্রাফার আমি ধরে নিলাম দুনিয়ার সবচেয়ে ভালো সিনেমাটোগ্রাফারকে নিয়ে আসলেন, কোরিওগ্রাফি টিমকে নিয়ে আসলেন, তারা তো ডেফিনেটলি তাদের মতো করে করবে, কিন্তু তারা যদি না জানে এই কন্টেন্টটা সে কার জন্য বানাচ্ছে, যিনি একটা রান করাবেন, যিনি অ্যাডভার্টাইজার, তিনি আসলে কাকে টার্গেট করবেন। তো এই দুই টিমের মধ্যে যদি কোনো সমন্বয় না থাকে, দিন শেষে হচ্ছে যে আমার ওই যে গরুর গাড়িতে গরু আগে জুড়বো না পিছনে জুড়বো সেই প্রশ্নও আসবে না, দেখা গেল গরু যাচ্ছে দক্ষিণে আর গাড়ি উপরে রয়েছে উত্তরে। এই ঝামেলাগুলো হয়ে যায় এবং এগুলো সবচেয়ে বড় ভুল আর কি। এক কথায় একটা প্রোডাক্ট মার্কেটিং করবে বা অ্যাডভার্টাইজিং করবে, তাদের ভিতরে একটা কানেক্টিভিটি থাকতেই হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের একটা কোর প্ল্যানিং থাকতে হবে, এক্স্যাক্টলি, এবং সেই প্ল্যানিংয়ের মধ্যে প্রত্যেকটা মানে এলিমেন্ট কানেক্টেড থাকতে হবে। আমি কার জন্য একটা বানাচ্ছি, তার সাইকোগ্রাফিক প্রোফাইলটা কি, তার বায়ার পার্সোনা কি, সেই বায়ার পার্সোনা অনুসারে আমার অ্যাডের কন্টেন্ট কি, আমার ক্যাপশনের কন্টেন্ট কি, আমার কল টু অ্যাকশন কি, আমার যদি মেসেঞ্জার অ্যাডে যাই অটো মেসেজে কি মেসেজটা যাবে, আমি যদি ল্যান্ডিং পেজে যাই আমার ল্যান্ডিং পেজটা হচ্ছে যে এই সাইকোগ্রাফিক প্রোফাইলকে সমর্থন করছে কিনা, ওই সাইকোগ্রাফিক প্রোফাইল অনুসারে তৈরি করা কিনা, আমার অ্যাডটা ওই অনুসারে তৈরি করা কিনা, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে যে কানেক্টেড। এবং এগুলো যখন মানে এক তালে বাজবে তখনই হচ্ছে যে একটা মিউজিক প্রডিউস হবে, এবং সেই মিউজিকটা শুনতে মধুর লাগবে, সেটা হচ্ছে টাকার কাউন্টিংয়ের শব্দ। এক্স্যাক্টলি। আমরা যদি হাই পারফর্মিং অ্যাডের কথা বলি, আমরা কিভাবে একটা হাই পারফর্মিং অ্যাড বানাইতে পারি? আপনার সাপোজ যদি ধরা যায়, আমরা একটু আগে মধুর কথা বললাম, আমি মধু বিক্রি করব। এখন এই মধু সাপোজ আমি 500 টাকা দিয়ে কিনছি। এখন এটা আমি কত টাকা দিয়ে আমি সেল করলে বা আমার পারফরমেন্স কেমন হইলে বা আমার অ্যাডভার্টাইজিংয়ে কত খরচ করলে আমার ভালো কনভার্সন আসবে, ভালো সেল আসবে, এইটা একটু যদি ডিটেলসে বলেন। কিভাবে আমি যাওয়ার আগে আমার মনে করেন আপনি আপনার কাছে এখন একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে হানি অর্থাৎ মধু। এটাকে আপনি এখন হাই পারফর্মিং একটা সেলে নিয়ে আসবেন। এটাতে যাওয়ার আগে তার আগে হচ্ছে যে তারও আগের ধাপটাতে আমার যাইতে হবে। সেটা হচ্ছে যে আমি যেটা করি পার্সোনালি, আমার হচ্ছে যে খুব ফেভারিট একটা কোশ্চেন সেট আছে, পেন্টাকিউ। এটা নিয়ে আমি মানে ইভেন আমার বইতেও লিখেছি, সব জায়গায় আমি এটা নিয়ে প্রচুর লেখালেখি করেছি। পেন্টাকিউ মানে 5টা কোশ্চেন, 5টা প্রশ্ন। নাম্বার 1, আমি কি বিক্রি করব? এখন আমি কি মধু বিক্রি করব? আমি প্রোডাক্টটা মধু বুঝলাম, আমি কি মধু বিক্রি করব, নাকি স্বাদ বিক্রি করব, নাকি সুস্বাস্থ্য বিক্রি করব?
মানে আমি যখন হচ্ছে যে আইফোন কিনি তখন কি আমি শুধু ফোন কিনি না স্ট্যান্ডার্ডটা কিনি? আমি যখন রয়্যাল এনফিল্ডের জন্য লাইন দিচ্ছি তখন কি শুধুমাত্র একটা মোটরসাইকেলের জন্য লাইন দিচ্ছি, নাকি যে ঐতিহ্যটা, রয়্যাল এনফিল্ডের যেই ঐতিহ্য এবং রয়্যাল এনফিল্ডের যেই আন্তর্জাতিক মহলে তার যে অবস্থান সেটার জন্য লাইন দিচ্ছি? অ্যাকচুয়ালি ওই ধরনের প্রোডাক্টগুলো, লাক্সারি প্রোডাক্টগুলোর ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। না, আমি যখন লাক্সারি বলি আর হচ্ছে যে নন লাক্সারি বলি সব সেম। এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করো, আমি আসলে কি বিক্রি করছি? আমি কি শুধু কাপড় বিক্রি করছি, নাকি হচ্ছে যে আমার ক্লায়েন্টের কাছে এই কাপড়টা পরার পর তার যে কমফোর্টনেস, তার যে ফ্যাশন, তার যে স্টাইল, সেটাকে বিক্রি করছি? আমি কি শুধুই মধু বিক্রি করব, নাকি হচ্ছে যে এই মধুটা খাওয়ার পরে তার কি আউটকাম আসবে, তার কি উপকার হবে সেইটাকে বিক্রি করব? দুইটা এক প্রোডাক্ট একই, কিন্তু দুইটার উত্তর দুই রকম এবং দুইটা সেল করার অ্যাপ্রোচ দুই রকম। আমাদের ঝামেলাটা হচ্ছে যে আমরা প্রোডাক্টটা নিয়ে ঝাঁপায় পড়ছি, কিন্তু ওই প্রোডাক্টের আউটকামটা কি, ওই প্রোডাক্টটা যিনি কনজিউম করছে তার আউটকামটা কি, সেইটা নিয়ে হচ্ছে যে আমরা ফোকাস করছি না। কিন্তু অথচ মানুষ দেখেন, মানুষ কিন্তু সবসময় আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষ মাত্রই। এই কথা বললে হচ্ছে যে আপনি আমারে বলবো আমি নিঃস্বার্থ মানুষ, বা আমরা সবাই হচ্ছে যে মাইন্ড করবো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমার মাকে আমি যতটুকু ভালোবাসি ওই ভালোবাসাটা কি দুনিয়ার আর কোনো মাকে আমি দিতে পারবো? পসিবল না। কেন পসিবল না? কারণ আমি নিঃস্বার্থ না, আমি আত্মকেন্দ্রিক। আমি সবার আগে আমারটা চিন্তা করব, এবং আমার মা, আমার বাবা, আমার দেশ, আমার শহর, আমার জন্মস্থান, আমার বিদ্যালয়, সব কিছুর কেন্দ্রে কে? আমি। তো আমি কি পাবো এইটা হচ্ছে যে যে কোনো মানুষ আগে চিন্তা করে। আর আমরা গিয়ে বলতেছি ভাই আপনি আমার মধুটা নেন, আপনি আমার মধুটা কিনেন। কনফ্লিক্টটা শুরুই হয়ে হচ্ছে যে বেসিক্যালি এই জায়গা থেকে। তাহলে আমার মধুতে আমি কোন জায়গাটায় আমি ইউনিক হচ্ছি? মধুতে আসলে ইউনিক হওয়া খুব ডিফিকাল্ট, কারণ মধু একটা হচ্ছে যে জেনেরিক প্রোডাক্ট। মধু তো আমরা তৈরি করি না, মধু তৈরি করে মৌমাছি, রাইট? অ্যাট বেস্ট আমরা কি করতে পারি, এটার সাথে ভেজাল না মিশিয়ে হচ্ছে যে আমি আপনার কাছ পর্যন্ত নিয়ে আসতে পারি, এক্স্যাক্টলি, অ্যাট বেস্ট। হ্যাঁ। এখন আমি যখন বলতেছি যে আমি আপনাকে সবচেয়ে খাঁটি মধুটা দিচ্ছি, বাজারে কেউ কি বলে যে আমি আপনাকে ভেজাল মধু দিচ্ছি? না, বলবে কেউ? তো আপনি একজন কাস্টমার হিসেবে চিন্তা করেন, আপনার সামনে লাইন দিয়ে 10 জন দাঁড়িয়ে আছে এবং 10 জনই বলছে আমি আপনাকে খাঁটি মধু দিচ্ছি। আপনি 10 জনের কাউকে চিনেন না, আপনি কার কাছ থেকে কিনবেন? বিং এ কাস্টমার আপনিই বলেন, আপনি কার কাছ থেকে কিনবেন? তাহলে মানে কাস্টমারকে অ্যাট্রাকশন কিভাবে করতে পারি আমি এই এই জায়গাতে? ওই যে আগের জায়গাটাতেই, আমি কি পাবো? আমি কাস্টমার, আপনি কাস্টমার, আপনি কি পাবেন? আমি আপনাকে এসে বলতেছি ভাই আমার মধুটা কিনেন, এটার প্রচ্ছন্ন অর্থ হচ্ছে যে ভাই আপনি এটার জন্য আমারে টাকা দিলে আমার বিজনেসটা চলবে, আমি 2 বেলা ভাত খাইতে পারবো। ইজ ইট অর নট? এখন আপনি হচ্ছে যে তখন সাথে সাথে আপনার ব্রেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে একটা সিগন্যাল দেবে যে ও তো বেচলে তোর টাকা যাবে, তোর পকেটে টাকা যাবে, তুই কি পাবি রে বেটা, তোর বেনিফিট কি? তো প্রথম কথা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বিক্রি করি না কেন, তার বাহাইন্ডে আমি যার কাছে বিক্রি করব তাকে আমি আসলে হোয়াট আই এম অফারিং। এবং গডফাদার মুভিতে গডফাদার ভিটো কার্লিওনির একটা ডায়লগ আছে, আই উইল মেক অ্যান অফার দ্যাট ইউ কান্ট রেজিস্ট। আপনারে আমি ঠিক কোন বেনিফিটটা দিলে আপনি এটাকে রেজিস্ট করতে পারবেন না। ধরেন জাস্ট ইমাজিন আমি যদি এখন আপনাকে বলি যে ভাই আপনি আমার সাথে একটু নিচে চলেন, আমি 1 কোটি টাকা ক্যাশ আপনাকে দিচ্ছি, যাবেন না? না করার কোনো সুযোগ আছে? কখনোই না। ওকে ফাইন, তাহলে আমি আপনাকে এমন কি অফার দেব, অফার বলতে ডিসকাউন্ট অফার বা এগুলো বলছি না, আমি আপনাকে কি প্রপোজাল দেব যে আমার এই মধুটা নিলে আপনি হচ্ছে যে আপনার এই উপকারটা হবে। এবং দুনিয়ার সব মধুতেই তো প্রায় কাছাকাছি উপকার হয়। এখন প্রথম কথা, যদি আমার হাতে মধু থাকে আর আমার যদি মধুই বেচতে হয়, প্রথম কথা আমি মধু বেচবই না। কেন? কারণ হচ্ছে যে লাইন দিয়ে সবাই হচ্ছে যে মধু বেচার লাইনে দাঁড়াইছে, অ্যান্ড আই হেট কম্পিটিশন।
অ্যাজ আ মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আই হেট কম্পিটিশন। আমি কখনো কম্পিটিশনে দাঁড়াইতে রাজি না, কারণ ওই মারামারি করতে করতে কাস্টমারের কাছে পৌঁছাইতে আমার অবস্থা এমন হালত হবে যে আমি আর কাস্টমারের সাথে কথা বলার মতো অবস্থায় থাকবো না। আমি কি তখন কী করবো, এই মধুটা দিয়ে আরেকটা কী জিনিস বানানো যায়, যেমন হানি নাট করে বানাইছে, তারা তো মধু আর বাদামই সেল করতেছে দিন শেষে, এক্স্যাক্টলি কিছু তো করতেছে না এডিশনাল। মধুর মধ্যে বাদামটা ঢুকাই দিয়ে বয়মটা একটু ঝাঁকা দিয়ে তারপর রেখে দিচ্ছে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে ঝাঁকাও দিচ্ছে না। ওকে, তাহলে এই মধুটাকে কিভাবে হচ্ছে ট্রান্সফর্ম করা যায় যাতে করে আপনার লাইফটা ইজি হয়ে যাবে, আপনার পাঁচটা ফিল্ড হবে, সেই রিসার্চটা প্রথমে করা। কারণ হচ্ছে যে যেই দেশে হচ্ছে যে প্রতি 10 জনে 9 জন মধু ব্যবসায়ী, সেই দেশে আপনি মধু বিক্রি করার চিন্তা করছেন মানে হচ্ছে যে আপনি প্রথম পাপটা অলরেডি করে ফেলছেন, কারণ মার্কেট অলরেডি স্যাচুরেটেড। তাহলে একটা স্যাচুরেটেড মার্কেটে আপনি ফোর্স ইন্টারনেট নেবেন কেন? তাহলে এটাকে আমরা বলি দুইটা ওশন আছে, ব্লু ওশন স্ট্র্যাটেজি, রেড ওশন স্ট্র্যাটেজি। তাহলে এই যে মধুটা যে বিক্রি করতেছি এটা হচ্ছে রেড ওশন স্ট্র্যাটেজি, রেড ওশনে ঢোকা যাবে না। আর ব্লু ওশনের বিপদটা হচ্ছে যে ব্লু ওশন খুঁজে বের করতে গেলে এত পরিমাণে রিসার্চ করা লাগে, আর ওই মার্কেট তৈরি করতে এত পরিমাণে এফোর্ট দেওয়া লাগে, এটা সবার পক্ষে সম্ভব না, স্পেশালি যার বাজেট লিমিটেড। এই জন্য আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে পার্পল ওশন স্ট্র্যাটেজি। খুব চমৎকার একটা বই আছে, দ্য পার্পল কাপ, ওইখান থেকে শিখেছি। পার্পল ওশনের স্ট্র্যাটেজি কি, এই মধুটার সাথে আপনি কিছু জিনিস অ্যাড করেন, কিছু বেনিফিট অ্যাড করেন, কিছু প্লেসমেন্ট অ্যাড করেন, যেটা কিনা আপনার সমস্ত কম্পিটিটর থেকে আলাদা করে দিবে। লেটস সে এই মধুটার সাথেই আরও কিছু হচ্ছে যে ভেষজ পণ্য অ্যাড করে এইটাকে আপনি একটা পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার হচ্ছে যে হিসেবে দাঁড় করাই দিতে পারেন। হাফ কেজি মধু দিলেন, অশ্বগন্ধা এইটা ওইটা সেইটা এরকম 4-5টা উপাদান দিয়ে আরেকটা প্যাকেট দিলেন পাশে, দুইটা একসাথে জোড়া লেগে একটা ইমিউনিটি বুস্টার প্যাক হয়ে গেল। রাইট নাও হোয়াট আই এম অফারিং ইউ, ভাই দিস ইজ আ ইমিউনিটি বুস্টার প্যাকেজ। আমি এটা আপনাকে দিচ্ছি, আপনি এইটা যদি রেগুলার খান আপনার শরীরের ইমিউনিটি গ্রো করবে, আপনার ডাক্তারের পিছনে টাকা ঢালা লাগবে না, আপনার হচ্ছে যে ওই যে টেস্টের পিছনে টাকা ঢালা লাগবে না, আপনার হসপিটালে কম থাকা লাগবে, আপনি সুস্থ থাকবেন, মন ভালো থাকবে, দিন শেষে আপনার বিজনেস ভালো হবে, আপনার টাকাও কমাইতে পারবেন বেশি। এখন আমি যখন আপনাকে বলছি এইটা, আপনার মাথায় কি চিন্তা করছে, আমার তো এটা দরকার। আমি কি একবারও বলছি আপনি এটা কেনেন না, আমি শুধু বলছি আপনি এটা বিনিময়ে কি পাবেন, হোয়াটস ইয়োর আউটকাম। তার মানে হচ্ছে আমি কি বিক্রি করব আসলে, সেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত কার কাছে বিক্রি করব। এখন এই ইমিউনিটি বুস্টার প্যাকেজ কিন্তু বাংলাদেশে 24 কোটি মানুষ আছে, বা মতান্তরে 18 কোটি, বা মতান্তরে 20 কোটি, হোয়াট এভার, এই এত কোটি কোটি মানুষের প্রত্যেকের তো দরকার। তার মানে কি আমি সবার কাছে বেচার জন্য ঝাঁপাই পড়বো? উল্টো করে কোশ্চেন করি, সবাই যদি আমার কাছে নিতে চায় আমি কি সাপ্লাই দিতে পারবো? না, পসিবল না। তার মানে এই 20 কোটির মধ্যে মাত্র যদি হচ্ছে যে 0.5%-এর কাছেও বেচতে হয়, তাও কিন্তু আমার ঘুম হারাম হয়ে যাবে, বিশাল ফ্যাক্টরি লাগবে। এক্স্যাক্টলি রাইট। তার মানে আমি সবার কাছে বেচবো না, আমার শুধু খুঁজে বের করতে হবে এই জিনিস কার কাছে বেচা যায়। এখন ধরেন হচ্ছে যে এই যে সিজন চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে জ্বর, সর্দি, কাশি, আপনি একটু আশেপাশে তাকান, আপনার পরিচিত 10 জনের মধ্যে 1-2 জন এমনিতেই পেয়ে যাবেন যে গত সপ্তাহে সর্দি কাশির থেকে উঠে আসছে, অথবা এই সপ্তাহে এখন তার রানিং সর্দি কাশি জ্বর আছে। এখন আপনি শুধু এইটুকু ধরেন, যাদের সর্দি কাশি জ্বর তাদেরকে হচ্ছে যে বুঝান তোমার শরীরের ইমিউনিটি সিস্টেম ঠিকমতো কাজ করতেছে না, এটা যদি ঠিকমতো কাজ করে তাহলে তোমার হচ্ছে যে এই প্রবলেমে ভুগতে হবে না। তাহলে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে তাদের জন্য আমরা কন্টেন্ট রেডি করব। ওকে, তাহলে গণহারে সবার জন্য যে দিস ইজ আ ইমিউনিটি বুস্টার, এটা খাইলেই আপনি হচ্ছে যে অনেক শক্তিশালী হয়ে যাবেন, আপনার রোগ হবে না, হবে না, এরকম ওপেন কথাবার্তার দরকার নাই। আমরা শুধু হচ্ছে যে লেটস সে জাস্ট বলতে বলতে ভিজুয়ালটা মাথায় আসলো, লেটস সে হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে ভিডিও বানাইলাম, একজন হচ্ছে যে জ্বরে হচ্ছে যে তার শরীর খারাপ, ক্রমাগত নাক মুছতেছে। এখন মানুষ কিন্তু কানেক্টেড হয় পেইন দিয়ে, যার রিয়েলি হচ্ছে যে এই মুহূর্তে শরীরটা খারাপ, ওই ভিডিও দেখে সে থামে যাবে, আরে হচ্ছে নাকি আমার তো এই সমস্যা, সে রিকগনাইজ করলো, দেন তাকে মাথায় রেজিস্টার করা যে হচ্ছে যে এই হচ্ছে যে প্রবলেম, পেইন দিয়ে কানেক্ট করলাম, প্রবলেমটা ব্যাখ্যা করলাম, দেন সলিউশনটা দিয়ে দিলাম, সলভ। ম্যাক্সিমাম চান্স হচ্ছে যে এই অ্যাডটা যদি 10 জন দেখে,
অ্যাটলিস্ট কয়েকজন অর্ডার প্লেস করে অর্ডার ফেলতে প্লেস পারে, করবে বা অ্যাটলিস্ট চিন্তা করবে যে ইয়েস আই নিড ইট। এই জিনিসটুকু হচ্ছে যে বের করে নিয়ে আসা। 2, কার কাছে বিক্রি করব। 3 নম্বর হচ্ছে সে কেন কিনবে, তার কেনার রিজনটা কি। এটা যখন আমি যতক্ষণ না পর্যন্ত ফাইন্ড আউট করতে পারবো ততক্ষণ পর্যন্ত কন্টেন্টে যাইতে পারবো না, টার্গেটিংও করতে পারবো না। এক্স্যাক্টলি। চতুর্থ হচ্ছে সে কেন আবার কিনবে। আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি কোন লেভেলে আনতেছি যাতে করে সে একবার কিনে স্যাটিসফাইড হইলে নিজে আবার কিনবে, আমার কোয়ালিটিটা ঠিক আছে কিনা। যদি না থাকে এই বিজনেস ওয়ান টাইম বিজনেস। এক্স্যাক্টলি। পঞ্চম হচ্ছে যে সে কেন অন্যকে আবার রেফার করবে। আমি আবার বলছি, আমার কথাটা খুব রাশ শোনাইতে পারে, কিন্তু মানুষ মাত্র হচ্ছে যে স্বার্থপর। নিজের স্বার্থ বাদে সে কখনো আর কোনো কিছু চিন্তা করতে পারে না। নিজের স্বার্থ পূরণ করে তারপর যদি অবসর থাকে তারপর বাকিটা চিন্তা করে। ঠিক আছে, এটাকে আমি যে নেগেটিভলি বলছি বিষয়টা এরকম না। এইটুকু যদি না থাকতো মানব প্রজাতি বিলুপ্ত হয়ে যেত। রাইট। তো তাহলে আমি তাকে কি এমন ভ্যালু দিচ্ছি যেই ভ্যালুর কারণে সে আরেকজনকে রেফার করবে। সেটা হইতে পারে রেফারেল কমিশন, সেটা হইতে পারে তার অনার, সেটা হইতে পারে হচ্ছে যে সে তার বন্ধুকে হেল্প করছে, পরিচিত জনকে হেল্প করছে, সেই ফিলিংসটা তার ভিতরে জাগিয়ে তোলা। এই 5টা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পরে দেন হচ্ছে যে মার্কেটিং। এবং মার্কেটিংয়ের প্রথম রুলস হচ্ছে যে এটার জন্য কোনোভাবে মার্কেটিং মনে না হয়। ওইটা দেখে যদি, কারণ আমি আবার প্রথম কথায় ফেরত যাই, মানুষ কি করতেছে, মানুষ হচ্ছে যে ফেসবুক আসতেছে বিনোদনের জন্য, টাইম পাস করার জন্য। এখানে তার সাবকনশিয়াস মাইন্ডের হচ্ছে যে মেন্টালিটি কি, সে কন্টেন্ট দেখবে। সেইখানে আমি তাহলে জোর করে অ্যাড দেখাচ্ছি। জাস্ট ইমাজিন আপনারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে গল্প করতেছেন, খুব তুমুল আড্ডা হচ্ছে, এর মধ্যে একটা হকার এসে আপনার হাত টাইনে আপনার মুখটা ঘুরায় তার দিকে নিয়ে বলতেছে ভাই আমার কাছে তোয়ালে এটা কেনেন, কিনবেন না? মানে বিরক্ত হবেন না? বিরক্ত হবে এখানে, তারা মাইট দিতে মন চাবে না? Yeah. ঠিক এই কাজটাই আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমে করি, এবং আমরা আক্ষেপ করি আমাদের সেল ক্যান বাড়ে না। এক্স্যাক্টলি। মানে এটা যদি ফিজিক্যালি করতাম সত্যি কথা আমরা মাইট খাইতাম। এবং সেকেন্ড আরেকটা জিনিস ইমাজিন করেন, ধরেন আপনারা ওই জায়গায় 4-5 জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন, আরেকজন বন্ধু এসে ঢুকলো, আপনারা খেলা নিয়ে কথা বলতেছেন, সেও এসে খেলা নিয়ে অনেকগুলো হচ্ছে যে কথা বললো, আপনাদের সাথে কানেক্টেড হয়ে গেল, এবং কথা প্রসঙ্গে জানা এলো তার খেলতে খেলতে প্রচুর ঘাম হয় তার শরীরে, এবং একটু পর পর মানে সুন্দর করে হচ্ছে যে ঘামটা না মুছলে তার খুব অস্বস্তি হয়। এই বলতে বলতে সে বলতেছে সে একটা ভালো জিনিস পাইছে, যেটা হচ্ছে যে শরীর মানে মুইসে ডইলে ডইলে মুছা লাগে না, রাখার সাথে সাথে পুরো ঘামটা চুইসে নেয়, সুপার অ্যাবসর্বেন্ট। আপনার কি কৌতূহল হবে না জিনিসটা কি? হ্যাঁ, কারণ আপনারা খেলা নিয়ে কথা বলতেছেন, কারণ খেলার প্রতি আগ্রহী, মাঝে মাঝে একটু দৌড়ঝাঁপও করেন, তখন ঘামও হয়। এক্স্যাক্টলি। আপনার কিন্তু ভিতরে কৌতূহল জেগেছে, আপনি নিজের তো জিজ্ঞেস করেন এটা কী জিনিস ভাই, এটা হচ্ছে সুপার অ্যাবসর্বেন্ট তোয়ালে অমুক কোম্পানির। তখন আপনি বলবেন যে ভাই আমারে দিয়েন তো। বিষয়টা হচ্ছে যে আমার টোটাল মার্কেটিং কমিউনিকেশন এমন হবে যেন লোকে এসে আমাকে বলে ভাই এটা আমার দরকার দেন। কিন্তু আমরা কি করি, আমরা তার পিছনে তারে জোর করে তার ভিতরে পুশ করে কিনবি না কেন, কিনতে হবে, তুই না কিনলে আমি খামো কি, এই জায়গা থেকে বেড়ে আসতে হবে। তাহলে এটা মোটামুটি একটা স্ট্রাকচারে চলে আসবে। অ্যাড বাজেট অপটিমাইজেশনের ব্যাপারে যদি কিছু বলতেন, কেমন বাজেট রাখা উচিত বা কিভাবে বাজেটটা আমি ডিস্ট্রিবিউট করব? বাজেট ডিস্ট্রিবিউশনের প্রথম ফান্ডা হচ্ছে যে 80-20 রুলস। আমার 80% হচ্ছে মেইন অ্যাডে যাবে, 20% অলওয়েজ টেস্টিংয়ে থাকবে। কেন? কারণ একটা অ্যাডের প্রত্যেকটা অ্যাডের একটা ম্যাচুরিটি লেভেল আছে, প্রত্যেকটা ক্রিয়েটিভের একটা ফ্যাটিক লেভেল আছে। ধরেন আপনি এই যে বাসার সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে প্রতিদিন বাসায় ঢুকেন, বাসা থেকে বের হন, আশেপাশে যে বাড়িঘরগুলো আছে এগুলো সব চেনা, এগুলোর ম্যাপ কিন্তু আপনার মাথার মধ্যে আছে। আলাদাভাবে কি কোনোদিন খেয়াল করেন প্রত্যেকটা এলিমেন্টস? না। এবার ইমাজিন করেন আগামীকালকে সকালে বেরোতে গিয়ে আপনার গেট দিয়ে বেরোয় হচ্ছে যে ঠিক অপোজিটের যে বাড়িটা, এই বাড়িটা ধরেন হচ্ছে যে সাদা রং করা, ঠিক আছে, আগামীকালকে সকালবেলা মানে আজকে রাতের মধ্যে এই বাড়িটাকে কটকটে লাল রং করে ফেলা হয়েছে, ঠিক আছে, কালকে বেরোতে গিয়ে আপনি যদি সরাসরি ওই বাড়িটা আপনার চোখে নাও পড়ে, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার একটা ঘুষি মারবে, সামথিং ইজ রং দেয়ার, কিছু একটা চেঞ্জ হয়েছে। তখন আপনি এরকম করে তাকানো শুরু করবেন কি চেঞ্জ হয়েছে, কারণ আপনার চোখের কোনায় তো ধরা পড়ছে, ঠিক আছে। তখন দেখবেন যে এটা লাল হয়ে গেছে, আপনি খুব ভালো করে তাকাবেন।
এবার একদিন তাকান, 2 দিন তাকান, 3 দিন তাকান, 5 দিন তাকান, এটা আপনার কাছে কমন হয়ে যাবে, আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন আর হচ্ছে যে ওইভাবে তাকাবেন না। আজকে এই যে এইখানে আসার আগে মহাখালী সরি এই যে মিরপুর ডিওএইচএস এ আমার এক ক্লায়েন্টের অফিসে গিয়েছিলাম, তো উনি বলতেছিলেন কথায় কথায় ওনার হচ্ছে যে এই যে ফ্ল্যাটটা অফিসের, এই ফ্ল্যাটের অপোজিটে, রাস্তার অপোজিটে হচ্ছে চমৎকার একটা পার্ক, এই মিরপুর ডিওএইচএস এর। তো উনি বলতেছেন ভাই প্রথম দিন আসলাম, পার্কটা যে কি ভাল লাগছে, দেখে খুব ভাল লাগছে, এখন দেখতে দেখতে আর নর্মাল লাগে। আমি বললাম যে ধরেন দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দরীটারে আপনি হচ্ছে যে বিয়ে করলেন, তারে হচ্ছে 1 মাস পর নর্মাল লাগে। তো এখন অ্যাডের বিষয়টাও এরকম, যে যেই ক্রিয়েটিভটা রেডি করছি সেইটা হচ্ছে যে একটা টাইম পর গিয়ে হচ্ছে যে এটা ওই অ্যাট্রাকশনের ক্ষমতাটা হারিয়ে ফেলে, কারণ একই অডিয়েন্সের কাছে বারবার যাচ্ছে। তার মানে আমার ক্রিয়েটিভটাকে টেস্টিংয়ে রাখতে হবে, অডিয়েন্সটাকেও টেস্টিংয়ে রাখতে হবে। কারণ ধরেন আমি 10 লাখ অডিয়েন্সের একটা পোল তৈরি করেছি, এর মধ্যে আমার প্রোডাক্টটা কেনার মতো 5,000 মানুষ ছিল, তার মধ্যে অলরেডি 100, 200, 500 বা 1,000 আমার কাছ থেকে কিনে ফেলছে, বাকি যে 4,000 সেই 4,000ও কোনো না কোনো কারোর কাছ থেকে কিনে ফেলছে অথবা কিনবে না বলে ডিসিশন নিছে। এই অডিয়েন্সের মধ্যে যদি আমি যত ভালো ক্রিয়েটিভ দিয়ে বারবার বারবার তাদের সামনে যাই, আমার কি লাভ আছে? কারণ পুকুরের মাছ তো শেষ হয়ে গেছে, ওই পুকুরে যতই জাল ফেলাই না কেন অন্যান্য মাছ উঠবে, কিন্তু রুই কাতল যে কটা ছিল সেই কটা তো তুলেই ফেলছি। তার মানে আমার অডিয়েন্স, আমার হচ্ছে যে ক্রিয়েটিভ, আমার কল টু অ্যাকশন, প্রত্যেকটা জিনিস কন্টিনিউয়াসলি টেস্টিংয়ে থাকতে হবে। এটার পিছনে 20% বাজেট দেন, পাইপলাইনের জন্য অনেকগুলো উইনিং অ্যাড ওয়েট করে, আর হচ্ছে যে যেটা মেইন উইনিং অ্যাড সেটার পিছনে 80% বাজেট দেন। আমরা সাপোজ আমি 300 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্টটা আমার বিক্রি করতে হবে সর্বোচ্চ 500 টাকায়। এখন আমার সাপোজ একটা প্রোডাক্ট সেল করতে বা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অলমোস্ট 100 টাকা চলে গেছে, তার মানে আমার সর্বোচ্চ 500 টাকার একটা প্রোডাক্টে 100 টাকা আমার প্রফিট সর্বোচ্চ হচ্ছে। অর্থাৎ ধরুন ফেসবুকে আমি 100 টাকা খরচ করছি মার্কেটিংয়ে, তো আমি যদি এই অ্যাডটা সাকসেসটা মেজার করি, আমি কীভাবে সাকসেস মেজার করব? এটাকে আসলেই আমার অ্যাকচুয়ালি 100 টাকা খরচ করাটা উচিত হয়েছে, নাকি এটা আরও কম খরচ করা উচিত ছিল, বা এটার সাথে পারফরমেন্সটা কীভাবে? এটার সাথে অনেকগুলো পয়েন্ট জড়িত। আপনি যদি হচ্ছে যে আপনার প্রোডাক্ট এই একটাই থাকে, যে আপনার পুরো বিজনেসে এই একটাই প্রোডাক্ট, এবং এটা যে একবার কিনছে আগামী 1 বছরের মধ্যে তার এই প্রোডাক্টের আর প্রয়োজন নেই, যদি সিনারিওটা এরকম হয়, তাহলে হচ্ছে যে আপনি এই প্রোডাক্ট কত বেশি পিস বিক্রি করতে পারছেন। ধরেন আপনার 100 টাকা না, আমি 20 টাকায় প্রফিট থাকছে সব খরচ খরচা বাদ দিয়ে, কারণ ওই যে 100 টাকা তো মানে 300 টাকায় কিনছেন, 500 টাকায় বিক্রি করছেন, 100 টাকা হচ্ছে যে অ্যাডের পিছনে যাচ্ছে, আর বাকি 100 টাকা গ্রস প্রফিট থাকছে। তার মধ্যে আপনার টিম মেম্বারের খরচ আছে, অফিস খরচ আছে, অপারেশন কস্ট আছে, ওভারহেড কস্ট আছে, এই সমস্ত খরচ টরচ দিয়ে আমি ধরে নিলাম হচ্ছে যে 20 টাকা থাকে। এবং 20 টাকা, কারণ এই অপারেশন কস্ট, ওভারহেড কস্ট এগুলো তো ফিক্সড। এখন কথার কথা, আপনার অপারেশন কস্ট বা ওভারহেড কস্ট যদি মাসে 10,000 টাকা হয়, তাই দিনে যদি আপনার এই প্রোডাক্ট 10টা বিক্রি হয়, তাহলে হচ্ছে যে গ্রস প্রফিট 100 করে 1,000, মাস গিয়ে হচ্ছে যে 30,000, তাহলে 10,000 টাকা কাট করলে 20,000 টাকা থাকে। দিন শেষে হচ্ছে যে পার প্রোডাক্টে আপনার 60-65 টাকা মতো প্রফিট থাকতেছে, নেট প্রফিট। সে জাস্ট ইমাজিন, এটা হচ্ছে যে দিনে 10টা প্রোডাক্টের বদলে 1,000 প্রোডাক্ট সেল হচ্ছে, তখনই কিন্তু এটা আপনার ম্যাসিভ প্রফিটে কনভার্ট হচ্ছে। ম্যাসিভ প্রফিট। আচ্ছা, তার মানে আপনার যদি একটাই প্রোডাক্ট থাকে, আমি এই সিনারিও ধরে নিলাম, আর যদি অনেক প্রোডাক্ট থাকে, যে কাস্টমারের কাছে এইটা বিক্রি করছেন, সে আরও অনেক প্রোডাক্ট তার কাছে বিক্রি করা পসিবল, অথবা এইটা যে বিক্রি করছেন এই প্রোডাক্টটা আবার সামনের সপ্তাহে তার কাছে বিক্রি করা পসিবল। যেমন ধরেন গরুর মাংস, যারা হচ্ছে যে এই যে গরুর মাংস বা রেস্টুরেন্ট, আপনি এই সপ্তাহে সে খাইতে আসছে, সে পরের সপ্তাহেও খাইতে আসবে, তখন কিন্তু সিনারিটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন হচ্ছে যে আপনার ইভেন এই 300 টাকার প্রোডাক্ট বিক্রি করতে যদি 100 টাকা না 500 টাকাও খরচ হয়, ইট ডাজন্ট ম্যাটার। কারণ কি, তার কাস্টমার লাইফ সাইকেল ভ্যালু হাই, সে কাস্টমারটা বারবার রিকারিং হচ্ছে, মানে লাইফ সাইকেল ভ্যালু মানে ধরেন আমি ধরে নিলাম আগামী 1 বছরে তার কাছে আমি কয়বার বেচতে পারবো। যদি আপনার হচ্ছে যে হোম ডেলিভারিতে কাঁচা গরুর মাংস আপনি ডেলিভারি করেন, তাহলে একটা ফ্যামিলি অন অ্যান অ্যাভারেজ হচ্ছে যে ধরে নিলাম আমরা যেই সেগমেন্টকে টার্গেট করছি ওই সেগমেন্ট মাসে 2বার গরুর মাংস কিনে, তাহলে মাসে 2বার বেচতে পারবেন।
তার মানে 1 বছরে 24 বার বেচতে পারবেন। যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে, একবার বেচতে গিয়ে যদি হচ্ছে যে আপনি 1 টাকাও প্রফিট না করেন, পরের 23 বারে যদি 100 টাকা করেও প্রফিট করেন, ইভেন 50 টাকা করেও প্রফিট করেন, আপনার প্রফিট মার্জিন কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে আপনার স্টোরে ওই একই গ্রুপের পিপলের জন্য 10টা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট দিয়ে তো একজন রেট আনলেন, এইবার তার কাছে হচ্ছে যে আপসেল করেন, তার কাছে হচ্ছে যে রিসেল করেন, তারকে হচ্ছে যে বারবার হচ্ছে যে নক দিয়ে পুরো হচ্ছে যে পরবর্তী সারা 1 বছরে তার কাছে আরও 20 বার সেল করলেন, আরও 10 বার সেল করলেন। তো এরকম মানে ক্যালকুলেশনগুলো এরকম মানে গ্রসভাবে হচ্ছে যে না করে আপনার এটার সাথে আপনার প্ল্যানিং জড়িত। যদি প্ল্যান করে করেন আপনি হচ্ছে যে প্রফিট করতে পারবেন, আর যদি প্ল্যান না করে করেন তাহলে 200 টাকার জিনিস 2000 টাকায় বিক্রি করে 500 টাকা খরচ করলেও আপনার যদি 1500 টাকাও যদি 1300 টাকাও যদি প্রফিট থাকে, তাও দেখবেন যে দিন শেষে গিয়ে কেমনে কেমনে জানি লস করে ফেলছেন। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আমি যদি আমার কোন ধরনের প্রোডাক্ট চুজ করা উচিত, যদি আমি ধরুন অন টাইম একটা প্রোডাক্ট সেল করব, রাইট? সো অন টাইম একটা প্রোডাক্ট সেল করলে আমার সেই প্রোডাক্টটা কত প্রফিট রেঞ্জ রাখলে আমি সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। সাপোজ আপনি যেটা বললেন 500 টাকায় আমার যদি টার্গেট থাকে একটা প্রোডাক্ট সেল করার, আমার সর্বোচ্চ সেটা গ্রস প্রফিট যদি 100 থাকে, নেট প্রফিট 20 থাকছে। তো এই ধরনের প্রোডাক্ট তো আমি বছরে একটাই সেল করতে পারবো। তাহলে কি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, নাকি আমার যদি একটা প্রোডাক্ট অন্তত 500 to 1000 আমার প্রফিট থাকে, আমি বছরে একটাই সেল করলাম, দুইটা নিয়েই কাজ করা পসিবল। বিষয়টা হচ্ছে যে কিভাবে কাজ করবেন, টোটাল অ্যান্সারটা সেই জায়গায় আছে। কারণ এই দুই সেগমেন্ট নিয়ে প্রচুর মানুষ আছেন যারা কাজ করে ব্যর্থ হয়েছেন, আবার প্রচুর মানুষ আছেন যারা এই দুই সেগমেন্ট নিয়ে কাজ করে সফল হয়েছেন। তার মানে সেগমেন্টটা আসলে বিষয় করে না, ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে আপনি এটারে কীভাবে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে প্রফিট কম বা বেশি সেইটা খোঁজার আগে আপনি সবার আগে খুঁজেন এই প্রোডাক্টটা যারা কিনবে তাদের জন্য এটা মানে এই প্রোডাক্টটা তাদের জন্য কতটুকু বেনিফিশিয়ারি হবে, তার কোন কোন প্রবলেমটাকে সলভ করবে, তার কোন কোন পেইনটাকে রিমুভ করবে। যদি এটা হচ্ছে যে তার প্রবলেম সলভিং প্রোডাক্ট হয়, যদি এই প্রোডাক্ট তার পেইন রিমুভ করে অথবা তার কোনো ডিজায়ার্ড গেইন অর্জন করতে হচ্ছে যে তাকে হেল্প করে, তখন আপনার প্রফিট এমনিতেই আসবে। কিন্তু আমি এখানে বিজনেসম্যানের পার্সপেক্টিভ থেকে বলছি যে আমার কি তাহলে যেই প্রোডাক্টটা আমি রিকারিং বেসিসে বিক্রি করতে পারবো, অর্থাৎ প্রতি সপ্তাহে একটা কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত হবে, নাকি আমি একটা প্রোডাক্ট হাই প্রাইস এবং ওয়ান টাইম সেল করতে পারবো, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত হবে, নাকি দুইটা একসাথেই প্যারালালি কাজ করা? এইটা হচ্ছে যে এইভাবে শুধু এই দুইটা ইনফরমেশনের উপর বেস করে আপনার ডিসিশন নেওয়াটাই ভুল হবে। ওকে, রিজনটা হচ্ছে যে দুইটাই আপনি বেচতে পারবেন, দুইটাই প্রচুর পরিমাণে বেচতে পারবেন, দুইটা বেচে আপনি প্রচুর পরিমাণে প্রফিটও করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে কোনটা আসলে কোন ফর্মুলায় বেচবেন। দুইটা বেচার ফর্মুলা দুই রকম। একই ব্যাগ কেউ হচ্ছে যে ধরেন হচ্ছে যে স্যান্ডেলের কথাই বলি, একই স্যান্ডেল কেউ বিক্রি করে হচ্ছে যে 10 টাকা প্রফিট করে, কিন্তু সে বিক্রি করে হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে 10,000 পিস করে। আবার ওই একই স্যান্ডেল আর একটু প্রিমিয়াম গ্রেড করে আর একটু প্রিমিয়াম প্লেসমেন্ট করে কেউ বিক্রি করে 1000 টাকা প্রফিট করে, কিন্তু সে পার ডে হচ্ছে যে ম্যাক্স হইলে 100 সেল করে। এখন তাহলে কে ভুল আর কে রাইট, এটা কি আমরা বলতে পারবো? না। আমরা কি বলতে পারবো যে হচ্ছে যে 10 টাকা প্রফিট করে সে ভুল? আমরা কি বলতে পারবো যে 1000 টাকা প্রফিট করে সে ভুল? না, কারণ দুইজনের বিজনেস মেকানিজম, দুইজনের টার্গেট অডিয়েন্স, দুইজনের হচ্ছে যে প্রোডাক্ট প্লেসমেন্ট এবং প্রাইসিং, টোটালটা দুইটা ভিন্ন ভিন্ন মেকানিজম। এবং যে হচ্ছে যে 10 টাকা প্রফিট করে তারও যেমন ওই বিজনেস থেকে লাভ করে সে কোটিপতি হইতে পারতেছে, যে 1000 টাকা প্রফিট করে সে ওই বিজনেস থেকে লাভ করে কোটিপতি হইতে পারতেছে। দুইজনের কিন্তু কেউ ভুল নয়, কিন্তু যদি হচ্ছে যে ভুল হবে কখন, ওই 1000 টাকা লাভ করার প্রোডাক্ট যদি আমি যে 10 টাকা লাভ করে তার স্টাইলে বেচতে যাই তাইলে আমি ধরা। আবার যে 10 টাকা লাভ করে তার প্রোডাক্ট যদি আমি 1000 টাকা লাভ করার স্টাইলে বেচতে যাই তাও আমি ধরা।
Exactly. ভুলটা হয় হচ্ছে মেকানিজমে। আপনি এর আগে রেড ওশন স্ট্র্যাটেজি নিয়ে একটা কথা বলছিলেন। সো বাংলাদেশের যারা অনলাইনে ব্যবসা করে সবাই কি এই জায়গা থেকে ভুল করতেছে বলে আপনার মনে হয়? যারা অনলাইনে ব্যবসা করে সবারই প্রথম টার্গেট থাকে জামা কাপড় নিয়ে ব্যবসা করব। তাহলে এটা কি রেড ওশন স্ট্র্যাটেজির ভিতর পড়ে যাচ্ছে? যে সবারই একটা টার্গেট থাকে অনলাইন ব্যবসা করব, কিন্তু ম্যাক্সিমাম মানুষের আমি 90% একটা ডিফারেন্ট প্রশ্ন করি আপনাকে। ধরেন যে মুসলমান মূর্তির সামনে গিয়ে হচ্ছে যে সেজদা করে, তাকে কি আপনি মুসলমান বলবেন? না, মানে ওনার মুসলমানিত্ব থাকবে কিনা? না। এটা স্পষ্টত শিরক যে করছে। হ্যাঁ। মানে আমি ধর্ম সম্পর্কে বিশেষজ্ঞ না, কিন্তু যেটুকু কমন সেন্স আছে সেটুকু থেকে বুঝি ওনার হচ্ছে যে ধর্মে আর উনি দাখিল থাকছেন না। তো যে বিজনেসম্যান ন্যূনতম কোনো রিসার্চ ছাড়া প্রোডাক্ট আরেকজনের দেখা দেখি শুরু করে দিছে, তাকে আমি বিজনেসম্যান বলতে রাজি না। এক্স্যাক্টলি, আমি জাস্ট এটাতে ফোকাস করতে যাচ্ছিলাম যে বাংলাদেশে যে পরিমাণ এই নামে মাত্র অনলাইন বিজনেসম্যান এবং যে পরিমাণ স্টার্টআপ ফাউন্ডার তৈরি হচ্ছে, যেটা দুদিন পর পর সব দেউলিয়া হয়ে যাচ্ছে, কেউ কারোর কোনো খোঁজ থাকছে না, শুধু ফেসবুকে পোস্ট দেওয়ার জন্যই যে আমি অমুক কোম্পানির ফাউন্ডার সিইও, এইটা দেওয়ার জন্যই সবাই যেন তেন বিজনেসে নেমে পড়তেছে। সো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে যারা আপনার স্টার্টআপ কিংবা এই ধরনের অনলাইন বেসড বিজনেসে আসতেছে, বর্তমান জেনজি বা মিলেনিয়াল জেনারেশনের অবস্থা সম্পর্কে যদি কিছু বলেন? না, এইটা আসলে শুধু বাংলাদেশের, মানে দোষ দেন আর লাভ নাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আপনি বলেন যে কি অবস্থা। প্রেক্ষাপট না, শুধু এটা পুরো দুনিয়াতেই যখনই কোনো একটা গ্রোথ আসে, কোনো একটা জোয়ার আসে, তখন ওই জোয়ারে সবাই গা ভাসায়, ঠিক আছে? এবং যেখান থেকে হচ্ছে যে খুব চমৎকার একটা হচ্ছে যে কথার উৎপত্তি, যে জোয়ার নেমে গেলেই বোঝা যায় কার পরনে তোয়ালে নাই। মানে এটা একটা আমেরিকান প্রবাদ। আমেরিকায় ওই যে সি বিচ গুলোতে তোয়ালে পরে হচ্ছে যে মানে জোয়ার আসলে সমুদ্রের বিচে হচ্ছে যে গোসল করতে নামে লাফালাফি করে, যখন হচ্ছে যে জোয়ারটা নেমে যায়, কোমরের নিচে পানি নেমে আসে, তখন দেখা যায় যে কার কার পরনে তোয়ালে আছে আর কার কার পরনে তোয়ালে নাই, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, যে আপনি হচ্ছে যে এই যে .com বাবল তো ঐতিহাসিক সত্য আমরা জানি, ঠিক আছে? .com-এর জোয়ার যখন উঠেছিল আমেরিকায়, তখন সবাই .com-এর পিছনে ইনভেস্ট করা শুরু করলো, সবাই একটা করে ওয়েবসাইট খুলে আমি একটা ওয়েবসাইট বিজনেসের মালিক, ঠিক আছে? তো এই বাবলটা যখন ফেটে গেল, তখন দেখা গেল যে 99%ই দেউলিয়া হয়ে গেছে, অনলি 1% টিকে গেছে। যে কোনো একটা ইন্ডাস্ট্রি যখন শুরু হয় বাংলাদেশে, এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি বলেন, ই কমার্স ইন্ডাস্ট্রি বলেন, এগুলোতে এখন জোয়ারটা কেবল উঠতেছে, সামনে আরও উঠবে, ঠিক আছে? এই জোয়ারটা এসে যখন হচ্ছে যে এটা স্টেবল হবে, তখন দেখবেন যে ঝরে টরে গিয়ে যা থাকবে দে আর দ্য সলিড বিজনেসম্যান। কিন্তু জোয়ার যখন আসে, এটা মানুষের একেবারে বেসিক, এটাকে সমালোচনা করারও কিছু নাই। কারণ সবাই মিলে যদি না নামতো, এই জোয়ারটা উঠতো না। আবার 100 জন নামছে বলে এখান থেকে আমরা 2, 4, 5, 10 জন হচ্ছে যে সাকসেসফুল প্রজেক্ট পাচ্ছি, সাকসেসফুল উদ্যোক্তা পাচ্ছি, ঠিক আছে, সাকসেসফুল বিজনেস পাচ্ছি। কিন্তু সবাই নামার কারণে এই লোকগুলোও যদি না নামতো, আমরা যদি সবাইকে বাধা দিই, না তোমার এই করা লাগবে তারপর তুমি বিজনেস করতে নামবা, তোমার এই কোর্স করা লাগবে তারপর তুমি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করতে নামবা, তাহলে হয়তোবা দেখা যাইতো এই লোকগুলো ভয়ের চোটে নামেই নাই, ওই সাকসেসফুল বিজনেসগুলো, ওই সাকসেসফুল উদ্যোগগুলোই আমরা পাই নাই। এখন বিষয়টা হচ্ছে যে যারা নামছে, আমাদের চেষ্টা হওয়া উচিত তাদেরকে হচ্ছে যে একটা প্রপার গাইডলাইন দেওয়া, তাদেরকে হচ্ছে যে সাপোর্ট দেওয়া, যাতে করে তারা স্টেপ বাই স্টেপ অগ্রসর হইতে পারে। এখান থেকে 100 জনের মধ্যে হয়তো বা 10 জন সাকসেসফুল হইতো, সেই নাম্বারটা আমরা বাড়িয়ে কীভাবে 20-এ নিতে পারি, কীভাবে 30-এ নিতে পারি, কীভাবে 50-এ নিতে পারি, এটা সরকার এবং হচ্ছে যে বেসরকারি যত উদ্যোগ আছে, যত আমাদের কমিউনিটি আছে, যত অ্যাসোসিয়েশন আছে, সবারই এই জায়গাটায় ফোকাস দেওয়া উচিত। যে যারা নেমে গেছে তো নেমে গেছে, এখন তাদেরকে কিভাবে আমরা সাকসেস করাইতে পারি, তাদের জন্য এনভায়রনমেন্টটাকে কত ইজি করে দিতে পারি, তাদের জন্য তাদের লার্নিংটাকে আমরা কত ইজি করে দিতে পারি, তাদের হচ্ছে সাপোর্ট সিস্টেমগুলোকে আমরা কত শক্তিশালী করে দিতে পারি, যাতে করে এখান থেকে কম ঝরে। দ্যাটস ইট।
আমরা একটু মার্কেটিংয়ে আবার ফিরে আসি। ফেসবুক মার্কেটিংয়ে আপনার আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করব বা একটা প্রোডাক্টের আমি অ্যাডভার্টাইজিং করব, সেক্ষেত্রে আমি যে কোনো একটা মডেলকে নিয়ে বা যে কোনো একটা পার্সনকে নিয়ে আমি একটা ভিডিও বানালাম, অন্যদিকে আরেকজন সেম প্রোডাক্টটা সেল করবে, সে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে নিয়ে ভিডিও বানালো, একটা পপুলার ফেসকে নিয়ে ভিডিও বানালো। সো আপনার কাছে কোনটার গুরুত্ব কেমন এবং কোনটা ইউজ করাটা বেটার হবে মার্কেটিংয়ের ক্ষেত্রে? এখন বিষয়টা হচ্ছে যে খুব সিম্পল, মানে আমার এক ক্লায়েন্ট ছিলেন, উনি হচ্ছে যে খুব ক্লোজ বড় ভাই প্লাস আমার ক্লায়েন্ট। তো আমাদের যেটা হয় আর কি, এজেন্সিতে ডিজাইন রেডি করি, ক্রিয়েটিভ রেডি করি, ক্লায়েন্টকে দেখাই যে ভাই এটা কেমন। তো ওনার বরাবরই একটা কথা, তানভীর তুই যদি এখানে একটা কালি দিয়ে লেইপে একটা কালা ছবিও দিয়ে দিস আর সেইটা থেকে যদি আমার সেল আসে, এটা আমার কাছে পিকাসোর চেয়ে ভালো ডিজাইন। আর স্বয়ং ভ্যান গগ আইসেও যদি ছবি আঁকে দেয় আর সেটাতে যদি আমার কাছে সেল না আসে, ওইটা আমার কাছে গো গোবরের সমান। তো বিষয়টা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখন হচ্ছে যে খুব ভালো চলতেছে, কিন্তু কয়েকটা বিষয় একটু স্মরণীয় রাখা দরকার। যেমন ধরেন কথার কথা মিস্টার এক্স, আমি কারো নাম না নেই তাহলে হচ্ছে যে দেখা যাবে যে এটা হয়তো বা তাদের জন্য অপমানজনক হতে পারে। মিস্টার এক্স একজন হচ্ছে যে ইনফ্লুয়েন্সার। এখন উনি ইনফ্লুয়েন্সার হয়েছেন, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের কিন্তু একটা নিজস্ব টেরিটরি থাকে, নিজস্ব অডিয়েন্স পুল থাকে। এখন কথার কথা উনি ইনফ্লুয়েন্সার হয়েছেন হচ্ছে যে ফুটবলার থেকে, এবং মানে উনি খুবই ভালো ফুটবলার। এখন আমি যদি উনাকে একটা হচ্ছে যে হাসপাতালের হচ্ছে যে বিজ্ঞাপনে নিয়ে আসি, এখন উনি যদি শুধু বলে যে এই হাসপাতালটা খুব ভালো, আমি এই হাসপাতালে ভর্তি হই অসুস্থ হইলে, তাতে কি আদৌ কতটুকু লাভ হবে এটা চিন্তা করে দেখতে হবে। কিন্তু উনি যদি বলেন যে এই হাসপাতালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট খুবই ভালো, আমরা এই যে খেলতে গিয়ে বিভিন্ন সময় পায়ে টান খাই এবং হচ্ছে যে রগে টান খাই, আমাদের হচ্ছে যে ক্রাম্প হয়, এই সব কিছুর জন্য হচ্ছে যে আমরা এই ফিজিওথেরাপি হাসপাতালের সাপোর্টটা খুব ভালো পাই। এই দুইটা কন্টেন্টের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, হুইচ ওয়ান ইজ বেস্ট? সেকেন্ড ওয়ান। তো ইনফ্লুয়েন্সার শুধু ভালো হইলেই হবে না, ওই ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমি কিভাবে প্রমোট করাবো, তাকে আমার রিড করার ক্যাপাসিটি থাকতে হবে। সে আসলে কি কোন ডিপার্টমেন্টের ইনফ্লুয়েন্সার, তার অডিয়েন্সটা আসলে কোন ডিপার্টমেন্টের। এখন আমি হিরো আলমকে দিয়ে যদি হচ্ছে যে বিএমডব্লিউ এর হচ্ছে যে, হিরো আলমও তো ইনফ্লুয়েন্সার এবং অনেক ভালো ভিউ সম্পন্ন ইনফ্লুয়েন্সার, তাই বলে কি হিরো আলমকে দিয়ে বিএমডব্লিউ বা আইফোন হচ্ছে তাদের অ্যাড বানাবে? কেন? তার অডিয়েন্স পুল এবং তার লেভেল এটার সাথে বিএমডব্লিউ বা আইফোন যায় না, রাইট? আবার ধরেন হচ্ছে যে আরেকজন হচ্ছে যে খুবই পশ ক্যাটাগরির হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, উনি সব পশ বিএমডব্লিউ বা আইফোন এগুলোর অ্যাড করে বেড়ান। এখন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি হচ্ছে যে যেটা হচ্ছে যে প্রাইসিং সেগমেন্টে, প্রাইসিং দিয়ে মার্কেটে বিট করব সবচেয়ে কম প্রাইসের। এখন ওইটাকে যদি আমি ওই লেভেলের হচ্ছে যে ইনফ্লুয়েন্সার ওইখানে নিয়ে আসি, লোকজন দেখেই চিন্তা করবে হ্যাঁ এটা তো হচ্ছে অনেক দামি জিনিস, এটা নেওয়া যাবে, ও দামই চেক করতে যাবে না। আমার ওইটার যে টার্গেট অডিয়েন্স সেও দামই চেক করতে যাবে না। তার মানে ইনফ্লুয়েন্সার কাকে চুজ করব, তার অডিয়েন্স পুল কেমন, তার পজিশনিং কি, তার লেভেল কি, এবং এইটার সাথে আমার প্রোডাক্ট, আমার মার্কেটিং পজিশন, এগুলো হচ্ছে যে কোনোটা ম্যাচ করে কিনা সেটাকে বুঝে নিতে হবে। এরকম কর্পোরেটে এরকম অনেক বড় বড় ব্র্যান্ড আছে, কি হয়েছে না, শুধুমাত্র হচ্ছে যে হেড অফ মার্কেটিং এর হচ্ছে যে সাথে ভালো সম্পর্ক, অথবা হচ্ছে যে এমডির হচ্ছে যে তথাকথিত গার্লফ্রেন্ড, সে আবার হচ্ছে যে তারে টাকা টুকা দিয়ে অ্যাড রান করে ইনফ্লুয়েন্সার জোর করে বানানো হয়েছে, তারে দিয়ে হচ্ছে যে প্রোডাক্টের প্রমোশন করাচ্ছে। এই করলে আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হবে না। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা ন্যাচারাল হওয়া উচিত, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা ইনফ্লুয়েন্সার ধরেন সে লোকাল টোনে কথা বলে, লোকাল টোনে কথা বলেই সে ইনফ্লুয়েন্সার হয়েছে। এখন আমার ব্র্যান্ডের আমি চাই না লোকাল টোন ইউজ করুক, আমি তারে যদি গাইড করি, তারে যদি বলি যে ভাই আপনি ফর্মাল টোনে কথা বলেন, ওইটা দিয়ে হবে না। সেই জন্য তার ওয়েতেই হচ্ছে যে আমার প্রোডাক্টটাকে মানে ন্যাচারাল প্লেসমেন্ট করে প্রমোশন করে, ওইটাই হচ্ছে যে দিন শেষে কার্যকরী হবে। হ্যাঁ, আমার অ্যাডের জন্য আমি তারে টোটাল ভাঙ্গে চুরে চেঞ্জ করে ফেললাম, সেইটা হচ্ছে যে উচিত না। আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে কমন
কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় মেইনলি বাংলাদেশে? বাংলাদেশে মানে যদি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, কিংবা আশপাশে অনেকে আছে যারা খুব স্মল বিজনেসম্যান, তাদের মেইন প্রবলেমটা ফেস করতে হয়। সাপোজ তারা বুস্ট করবে, একটা অ্যাড চালাবে, পেমেন্ট মেথড নিয়ে একটা বিগ প্রবলেম ফেস করতে হয়। যে ব্যাংক তো সবাইকে ডুয়াল কারেন্সি মাস্ট কার্ড তো দেয় না, ঠিক আছে? পাসপোর্টটা প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক কিছু পাসপোর্ট থাকলেও অনেক সময় অনেক ব্যাংকে ঝামেলা করে হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা বিগেস্ট প্রবলেম। এইটার একটা ভালো সলিউশন এখন আছে, যেমন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মেম্বারদের জন্য ইসলামী ব্যাংকের সাথে হচ্ছে যে কম্বাইন্ডলি হচ্ছে যে ইসলামী ব্যাংক এবং ই কমার্স একটা ডুয়েল কারেন্সি কার্ড করেছে। আরও কয়েকটা ব্যাংকের সাথে মোস্ট প্রবলি এটা প্রসেসিং আছে, আমি সঠিক জানি না, কিন্তু এইটা হচ্ছে যে খুব স্মুথ এবং এইটা দিয়ে হচ্ছে যে খুব আরামসে হচ্ছে যে পেমেন্ট করা যায়। তো তারপর হচ্ছে যে আরও বেশ কয়েকটা ব্যাংক, আমি নাম না নেই, কিন্তু প্রথম সারির 4-5টা ব্যাংক, তাদের হচ্ছে যে অপারেশনটা যথেষ্ট স্মুথ এবং এইখান থেকে হচ্ছে যে সাপোর্টগুলো খুব ভালো পাওয়া যায়। আমি পার্সোনালি যেমন এবি ব্যাংকের কার্ডটা ইউজ করি। এবি ব্যাংকের কার্ডের সুবিধা হচ্ছে ওরা চেম্বারাইজ করে না আর কি, মানে যে ডলার থেকে টাকায় কনভার্ট করা লাগবে বা টাকা থেকে ডলারে করে তারপর হচ্ছে ইয়ে করা লাগবে, কার্ডে যা অ্যামাউন্ট থাকে সেইখান থেকেই ওরা হচ্ছে যে মানে কেটে নেয় আর কি, ঠিক আছে? এইটা একটা ভালো ফ্যাসিলিটিস দেয় এবি ব্যাংক। তো আগের থেকে এটা অনেক স্মুথ হয়ে আসছে এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরও স্মুথ হয়ে যাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের স্কিল লোকের বড় অভাব। এখানে হচ্ছে যে আমি একটু কড়া সমালোচনা করেই বলি, সেটা হচ্ছে যে অ্যাড রান করানোর লোকের চাইতে ডলার সেল করার লোক বেশি। মানে পার ডলার এত টাকা, পার ডলার অত টাকা। এখন জাস্ট ইমাজিন ঢাকার মতো একটা জায়গায় হচ্ছে যে একজন যদি অফিস মেনটেন করেন এবং তার বাসার জন্য একটা ফ্ল্যাট মেনটেন করেন, অফিস ফ্ল্যাট 1-2 জন এমপ্লয়িও যদি মানে টিম মেম্বারও থাকে, অন অ্যান অ্যাভারেজ তার 1 লাখ টাকা হচ্ছে যে মিনিমাম খরচ আছে। তাহলে পার ডলারে যদি কেউ 2 টাকা করে প্রফিট করে, তাহলে হচ্ছে যে ঠিক কত ডলার সেল করলে তার কত ডলারে অ্যাড রান করাইলে তার $1 লাখ হবে, মানে 1 লাখ টাকা আসবে, হিউজ হিউজ $50,000। এবং অ্যাভারেজে মানে এনারা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদের কাজ করেন। এক একজন এন্টারপ্রেনার দেখা যায় পার ডে $10, $20 বা $30, ম্যাক্স $50। তাহলে 1 লাখ টাকা তুলতে হলে 2 টাকা করেও যদি প্রফিট থাকে তাহলে হচ্ছে $50,000। এবার হিসাব করেন যে ডেইলি যদি $20 করে বাজেটের ক্লায়েন্ট পায়, তাহলে ঠিক কতজন ক্লায়েন্টের হচ্ছে যে অ্যাড ওনার রান করাইতে হয়, তাহলে সেই অ্যাডের পিছনে সে কতটুকু মনোযোগ দেবে আর কি প্ল্যানিং করবে। এই $50,000 তো এটা তো 1 মাসে পসিবল না। এটা কোনো $20 ক্লায়েন্ট দিয়ে তার $50,000 ইনকাম করা, ইটস কোয়াইট টাফ। মানে $50,000 স্পেন্ড অ্যাডের পিছনে, হ্যাঁ, স্পেন্ড করা কোয়াইট টাফ না, খুব বেশি টাফ না। মানে আমি একবার রিয়েল লাইফ একটা সিনারিও বলি। মানে আরও বেশ আগে একটা কমিউনিটি প্রোগ্রামে গিয়েছি, আমি গেছি, আমার সাথে আমার টিম মেম্বার 1-2 জন আছে। তো আরও একজন মানে মার্কেটারের সাথে কথা হচ্ছে, তো উনি বলতেছিল, আমার ভাই বললেন না 300-400 ক্লায়েন্ট, এগুলো হ্যান্ডেল করতে খুব টাফ হয়ে যাচ্ছে, একটা সিআরএম টুল কিছু দিয়েন তো আমারে। তো আমার পাশ থেকে আবার আমার টিম মেম্বার, তারও পরিচিত ওই ভদ্রলোক, তো উনি জিজ্ঞেস করতে, ভাই ডেইলি আপনি কত অ্যাড রান করেন? ডেইলি 1-150 অ্যাড তো রান করাই। তো ওই ছেলেটা নতুন, ওই ইন্ডাস্ট্রিতেও নতুন, তো আস্তে আস্তে আমার বলতেছে, খুব মানে দরদ নিয়েই বলতেছে, যেহেতু আমার খুব ভালোবাসে আর কি, স্যার আপনি তো একটা অ্যাড রান করাইতে গেলে 2-3 দিনও খাইয়ে দেন, ক্লায়েন্টরা বারবার জিজ্ঞেস করে, মানে উত্তর তো দিতে হয় ওদের, আসলে ক্লায়েন্ট বারবার ফোন দেয় যে অ্যাড এখনো রান হয় না, ইয়ে হয় নাই। স্যার ওনার কাছ থেকে একটু গিয়ে মেকানিজমটা দেখে আসবেন, দিনে 2-300 অ্যাড কেমনে রান করায়। এই হচ্ছে আমাদের সিনারিও ভাই, মানে জাস্ট। এবং ওনারা যখন আমার টিম মেম্বারদের জিজ্ঞাসা, ভাই অ্যাড রান করাইতে তাহলে কত সময় লাগে? ভাই 3 সেকেন্ডের বেশি লাগেন না, শুধু বুস্টে ক্লিক করে হচ্ছে যে টার্গেটিংটা সেট আপ করে দিয়ে ছাড়িয়ে দিলেই তো হয়ে যায়, আর নেটের স্পিড ভালো থাকলে 2 সেকেন্ড। তাহলে তার সেই ধরনের কাস্টমারই পাই। এখন সমস্যাটা এই, এবং বাংলাদেশে এই চ্যালেঞ্জটাই হচ্ছে যে এই জায়গায় যে যারা মানে মোটামুটি হচ্ছে যে মানে যারা অ্যাড রান করাচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট, যদি হচ্ছে যে মোটামুটি গোটা 10 প্রশ্ন করা যায়, আপনি মোটামুটি 80%কে হচ্ছে যে বাদ দিয়ে দিতে পারবেন। আমাদের
এই ডেপথে যাওয়ার টেন্ডেন্সিটা কম, এবং যেই পেমেন্ট পায় তাতে ডেপথে যাওয়ার হচ্ছে যে ইচ্ছাও থাকে না। এক্স্যাক্টলি। এই হয়ে গেছে বিষয়টা। এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। আচ্ছা ভাই, শুধুমাত্র ফেসবুক অ্যাডকে ইফেক্টিভলি ইউজ করে বাংলাদেশের এমন কোন কোন কোম্পানি আছে যেগুলা একটা নিজেদের ভালো একটা ব্র্যান্ড তৈরি করছে? পুরনো কোনো কোম্পানি না, মানে শুধুমাত্র ফেসবুককে ব্যবহার করে একটা ব্র্যান্ডেড পর্যায়ে চলে গেছে। পারফিউমেন্স, ইভেন তারা অ্যাডের পর্যন্ত যাওয়া লাগে নাই ওইভাবে। অ্যাড তো ডেফিনেটলি দিয়েছে, কিন্তু পারফিউমেন্সের পেজে গিয়ে আপনি যদি সাথে তাদের ক্যাপশনগুলো পড়েন, মানে ওনারা হচ্ছে যে আতর বিক্রি করেন। আমি তাদের কাউকে চিনি না, সত্যি কথা যেটা। আমি তাদের হচ্ছে যে পেজে যাই শুধু হচ্ছে যে তাদের ক্যাপশন পড়ার জন্য। ওকে। আতর হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার ঘ্রাণের বিষয়, নাক দিয়ে নিয়ে টের পাইতে হয়। অনলাইনে তো আর ঘ্রাণ ডিস্ট্রিবিউট করা যায় না। না। কিন্তু তাদের টেক্সটটা হচ্ছে যে তারা এমনভাবে লিখেন, ইউ ক্যান লিটারালি স্মেল, আপনার ব্রেনের মধ্যে হচ্ছে যে ওই সিনারিওটা ভাসতে থাকবে যে বৃষ্টির দিনে, মানে প্রথম বৃষ্টি, মাটিতে হচ্ছে যে তপ্ত মাটিতে হচ্ছে যে পানির ফোঁটাটা পড়লো, মাটিটা স্যাঁত করে উঠলো, এই যে একটা সোদা মাটির গন্ধ, সেই সোদা মাটির গন্ধটা বেরিয়ে আসতেছে, পাশে হচ্ছে যে একটা মানে আগার আগার গাছ, পানিটা ওইটার উপরেও পড়ছে, ওইখান থেকে কাঠের ঘ্রাণ আর সোদা মাটির গন্ধ, এই দুটো মিশে এসে একসাথে আপনার নাকে বাড়ি মারছে। এবং এইটা হচ্ছে যে আমাদের এইটা মানে টেক্সট দিয়েই মানুষকে ঘ্রাণের ফিল দিচ্ছে, ব্যাপারটা এরকম। দ্যাটস ইন্টারেস্টিং। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কাছে যে ফেসবুক খুললেই তো এক টাইমে দেখা যায় তো ঘরের বাজারের হানি নাটস, তারা যেভাবে ব্র্যান্ডিং করছে, মার্কেটিং করছে ইফেক্টিভলি, এবং সেটা যেভাবে একটা আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করছে, সো এরকম আরও কয়েকটা কোম্পানি আছে যেগুলো এই মুহূর্তে অনেকেই আছে ভালো করছে। হ্যাঁ। তো একেবারে যে ফেসবুক ব্যবহার করে যে ব্র্যান্ডিং করা পসিবল না, এটা আসলে ভুল। অনেক অনেক ইফেক্টিভলি করা পসিবল। ইভেন বাংলাদেশের মতো মার্কেটে, অন্য দেশের ডিফারেন্স সিনারিও ডিফারেন্ট, বাংলাদেশের মতো মার্কেটে ফেসবুকে বাদ দিয়ে ব্র্যান্ডিং করা পসিবল না। এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের ফেসবুক মার্কেটিং যদি ফিউচার বলি, তাহলে সেক্ষেত্রে কি এটা এই অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় বাংলাদেশে মানুষজন ম্যাক্সিমাম ফেসবুক ইউজ করে বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ টিকটক। বাট টিকটকে তো সেভাবে মানুষজন মার্কেটিং কোম্পানিগুলো খুব কম করে। টিকটকটা হচ্ছে যে এখনো প্ল্যাটফর্ম হিসেবে ওইভাবে বাংলাদেশের মার্কেটের জন্য রেডি হয়নি। টিকটক এখনো কন্টেন্ট, কারণ টিকটকে এখনো যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাড দিতে যান অনেকগুলো ব্যারিয়ার ফেস করতে হয়। তো যে কারণে হচ্ছে যে টিকটকে এখনো কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ঠিক আছে, কিন্তু অ্যাডভার্টাইজিং হচ্ছে যে প্ল্যাটফর্ম হিসেবে বা অ্যাডভার্টাইজারদের জন্য ফেভারিট প্ল্যাটফর্ম হিসেবে টিকটক এখনো বাংলাদেশের মার্কেটের জন্য এখনো ফুললি রেডি না আর কি। আচ্ছা ভাই, নিউ যারা অ্যাডভার্টাইজার হইতে চায় বা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ে যারা নিউ আসতে চায়, তাদেরকে যদি কিছু অ্যাডভাইস দিতেন? দুইটা জিনিস, একটা হচ্ছে যে মার্কেটিংটা এবং ইন্ডাস্ট্রিগুলো ভালোভাবে বোঝা, যখন যে ইন্ডাস্ট্রির হয়ে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রির যতদূর গভীরে যাওয়া যায়, কারণ ওইটাই আসলে আসল স্বর্ণের খনি আর কি, গোল্ড মাইন। কারণ ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং কাস্টমার সম্পর্কে যত ভালো বোঝা যাবে তত ভালো প্ল্যানিং করা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে টি শেপ নলেজ লার্নিং। টি শেপ মানে হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল। ওভারঅল মার্কেটিং রিলেটেড যতগুলো সেগমেন্ট আছে সেগুলো সম্পর্কে অ্যাটলিস্ট বেসিক টু মিড লেভেল নলেজটুকু গ্যাদার করার জন্য প্রতিনিয়ত পড়াশোনা করা, কোর্স করা, কন্টেন্ট দেখা, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হচ্ছে যে কোনো একটা সেগমেন্টে, সেটা ফেসবুক অ্যাড হোক, গুগল অ্যাড হোক, অথবা এসইও হোক, অথবা কন্টেন্ট ক্রিয়েশন হোক, যে কোনো একটা সেগমেন্টে ফুল স্কেল মাস্টার হওয়ার জন্য ড্রাইভ দেওয়া, এইটাকে আমরা বলি টি শেপ, হরিজন্টাল লার্নিং, এবং একটা স্পেসিফিক পয়েন্টে ভার্টিক্যাল লার্নিং। এই দুইটাকে মিলিয়ে যখন হচ্ছে যে উনি কাজ করবেন, তখন হচ্ছে যে ওনার সাকসেস রেট এবং এস্টাবলিশমেন্ট হওয়ার সময় দুইটাই হচ্ছে যে ইজি হয়ে যাবে ওনার জন্য। ওকে, সো আমরা ফেসবুক
অ্যাডভার্টাইজিং নিয়ে, ইভেন ফেসবুকের অন্যান্য বিভিন্ন মার্কেটিংয়ের বিষয় নিয়ে এবং অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। সো আমাদের শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তানভীর ভাই। ভবিষ্যতে আমরা অনেক টপিক নিয়ে আরও আশা করি আরও শো করতে পারবো, আরও এপিসোড করতে পারবো। সো অনেক অনেক ধন্যবাদ। সো এখানেই শেষ করি আমাকেও আমরা। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে। ওকে।